অ্যাজ আ অডিয়েন্সের শুজে যদি আমি ঢুকি, টু মেনি টাইমস ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, অনেকবার ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। মানে হলে গেছে, দেখেছি মানে বড় বড় ট্রেলার, দারুণ দারুণ ট্রেলার, গিয়ে দেখে ছবিটা মানে জাস্ট বসে দেখা যাচ্ছে না। তারপরে যারা খুব অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার, তাদের ছবি বোরিং লেগেছে। শিবুদা যদি তার ক্রাফট আর ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট ফিল্ম মেকার, যা ইচ্ছে করতে পারে, কালকে জওয়ানের মতো ছবি নামিয়ে দিতে পারে। সেইটা যদি ওরা একটু, ইফ দে আর আপগ্রেডিং দেয়ার গেম, ইট ইজ আ গ্রেট থিং। ওদের এফেক্টটা কিন্তু খুব খারাপ হয়েছে। এদের এফেক্টটা হচ্ছে অন্য ফিল্ম মেকাররা যারা খুব লার্জার দ্যান লাইফ ফিল্মস করতো, তারা কিন্তু নিজেদের ইচ্ছে করে ডাউন সাইজ করে টিভি ড্রামা করার চেষ্টা করছে। And that is terrible for cinema. এটা আলাদা জগৎ। তুমি সেখানে একটা ঘরে বসে দুটো লোক কথা বলছে, কান্নাকাটি করছে, that's not the right medium for that. ওই বিনোদ চোপড়াটা জীবনে ভুলবো না, একটা অ্যাওয়ার্ড ফাংশনে গেছে, সঙ্গে নিয়ে গেছে অভিজাত যোশী, যে ওর সাথে স্ক্রিপ্ট লেখে। ফার্স্ট রোয়ে ওর পাশে ডেভিড ধাওয়ান বলে স্টিকার মারা, ও গিয়ে বসেছে, আর অভিজাতের যে থার্ড না ফোর্থ রোয়ে আছে। তো ডেভিড ধাওয়ান বলে, ডেভিড, অভিজাত বহুত আচ্ছা স্ক্রিপ্ট রাইটিং है, उसे यहाँ बैठने दे, तू पीछे चला जा। এইটা হচ্ছে, এটা বিনোদ চোপড়া, এইটা হচ্ছে দ্য ওয়ে পিপল শুড লুক অ্যাট রাইটার্স। বম্বেতে লোকেরা সকালে উঠে নিয়ম করে 4টে থেকে 5টা অডিশন দেয়, ধরেই না পাবে না, কিন্তু ইটস আ পার্ট অফ দ্য রুটিন। মানে অডিশন দেওয়া মানে কিন্তু নিজেকে ছোট করা নয়, যেটা কলকাতায় অনেকে ভাবে। আমি বললাম যে আপনি বানাবেন, এই সবে 22 শ্রাবণটা বেরিয়েছে, এবার আমার ছবিটা তারপরে বেরোয়, লোকেরা কিন্তু এত জানে না, লোকেরা ভাবে আমি ওই ছবিটাকে কপি করেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অর্ণব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। যদি অলরেডি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা অলরেডি 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে গেছি। আর একটু বাড়তে তো ইচ্ছা করে, 1 লাখ অবধি পৌঁছানোর পর মনে হয় কতদিনে আরও 2 লাখ হবে, কতদিনে আরও 3 লাখ হবে। তো সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে করে ফেলুন, কারণ আমরা এখানে ভালো ভালো কনভারসেশন নিয়ে আসি। তো আজকে আমাদের সঙ্গে আছেন প্রতিম ডি গুপ্ত। এবং প্রতিম ডি গুপ্ত, প্রথম যে ছবিটা আমি প্রতিম ডি গুপ্ত দেখি সেটা হলো সাহেব বিবি গোলাম। দেখে আমার মনে হয় যে একটি প্রচণ্ড ফ্রেশ অ্যাপ্রোচ টুয়ার্ডস বাংলা সিনেমা, খুবই ভালো লাগে। তারপর রিসেন্টলি আপনারা অনেকেই হয়তো টুথপারি দেখেছেন, তো তার একটা ছবি আসছে চালচিত্র বলে, সেই কারণে প্রতিমা আমাকে বললো যে তোমার সঙ্গে আড্ডা মারতে চাই, ছবি নিয়ে কথা বলি না বলি সেটা পরের ব্যাপার, বাট তোমার এপিসোডে আসতে চাই। আমি ওকে ফোন করলাম। সো আজকের এপিসোডটায় মজাটা যেটা হয়েছে সেটা হলো, বিভিন্ন এপিসোডের তো বিভিন্ন রকম এনার্জি হয়, আজকের এনার্জিটা ওয়াজ ভেরি ভেরি ফ্রেন্ডলি। একটা মনে হলো যে অনেক দিনের পরিচিত, অনেক দিনের পুরনো এক বন্ধুর সঙ্গে কথা বলছি, ঠিক এরকমই মনে হলো। সো আজকের এপিসোডে প্রতিম ডি গুপ্ত অন সোল কানেকশন পডকাস্ট। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন প্রতিম ডি গুপ্ত, বা গুপ্তই বলা উচিত, গুপ্ত। হ্যাঁ, প্রতিম ডি গুপ্ত, যাদের সঙ্গে আড্ডা মারার জন্য আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু। তার মধ্যে প্রতিম একজন। প্রতিমের কাজ অনেকদিন ধরে দেখেছি, সামহাও ওর সঙ্গে আমার আলাপ হয়নি বা পরিচয় হয়নি কোনোদিন, তো আজকে আলাপ হোক। অ্যাবসলিউটলি। কেমন আছো প্রতিম? কেমন আছিটা মানে আমি তোমার অনেক পডকাস্ট ইন্টারভিউ দেখেছি, আমি জানি তোমার ফার্স্ট প্রশ্ন ইজ অলওয়েজ কেমন আছো। তো আমি ভাবলাম যে আমাকেও যদি জিজ্ঞেস করা হয় কি বলবো, কারণ এটা সবচেয়ে, আই থিঙ্ক, পৃথিবীর সবচেয়ে ইজি কোয়েশ্চেন এবং সবচেয়ে ডিফিকাল্ট কোয়েশ্চেন। ঠিক। কেউ একটা বলেছিল, আই ডোন্ট রিমেম্বার, যে দ্য বেস্ট স্ক্রিন প্লেস পিপল শুড লাই টু ইচ আদার। কেন রিয়েল লাইফে আমরা সবাইকে মিথ্যে কথা বলি, এবং তার এক্সাম্পল হিসেবে বলেছিল, whenever you ask someone how are you, সে বলে আই এম ফাইন, কিন্তু সে আসলে ফাইন নয়। তো সিন্স মানে আমিও তোমাকে আজকে ফার্স্ট মিট করলাম, কিন্তু আই ওয়ান্ট আস টু বি অ্যাজ ক্যান্ডিড অ্যাজ পসিবল। তো সেই দিক থেকে বলবো যে মানে আমার একটা সাহেব বিবি গোলাম বলে একটা ছবি ছিল, সেখানে একটা গান ছিল অনুপমের, খুব পপুলার হয়েছিল, মন ভালো নেই। তো ওখানে ঋত্বিকার পার্টনার প্রেম হচ্ছে, কিন্তু অনুপম, আমি বুঝলাম যে তুই মন ভালো নেইটা করবি, এটা তো একটা স্যাড একটা কনোটেশন আছে, বাট দ্য রোম্যান্টিক ইন অনুপম ওয়াজ লাইক, এইটাই হচ্ছে দ্য কন্ট্রাপাঙ্কটাল, দ্য ডাইকোটমি, যে ওর মন অ্যাকচুয়ালি প্রেমে পড়ছে কিন্তু মন ভালো নেই। তো সেই দিক থেকে মানে আমার ঠিক সেটা আমি মনে হয় যে আমার সিনেমা, একটা নতুন সিনেমা, অনেকদিন পর একটা বাংলা ছবি করলাম, সেটার ক্রিয়েশনের পার্টটা শেষ হচ্ছে, কিন্তু সেটা আবার একটা যে প্রোডাক্টে পরিণত হচ্ছে, সেইটাই আমার মনটা একটু বিষণ্ণ হয়ে যাচ্ছে, যে প্রোডাক্টটা তো খুব মন দিয়ে বানালাম, কিন্তু প্রোডাক্টের কি বাজারে কোনো ডিম্যান্ড আছে? কিন্তু বাংলা ছবির যতটুকু আমার আন্ডারস্ট্যান্ডিং, ইটস রিয়েলি মানে ইট হ্যাজ হিট দ্য লো
অ্যাজ লো অ্যাজ পসিবল। হুম মানে কৌশিকদা কোথাও একটা বলছিল যে আগের বছর 150টা ছবি হয়েছিল, এই বছর 37টার মধ্যে পুজোয় 4টে, আর আমার ছবিটা আসছে ক্রিসমাসে, সেখানে 4টে, তো সেই 8টা বাদ দিলে বাকি 50টা ফ্রাইডেতে হুম 20-25টা ছবি বেরিয়েছে। মানে দ্যাট জাস্ট শোজ ইটস অ্যাজ গুড অ্যাজ ডেড আর কি। হুম তো সেই দিক থেকে একটু মানে মনটা খুব ভালো নেই একটা, এই সময়টা খুব ইউজুয়ালি সবচেয়ে ভালো, ছবিটা ছাড়ছি লোকে কখন দেখবে, ঠিক কিন্তু সেই থ্রিলের সাথে একটা মানে ওই একটা বিষণ্ণতা আছে। হুম সিনেমার ওয়ার্কারই বলবো আমরা, আমরা সবাই মনে হয় আমরা সিনেমার জন্য কাজ করি। কারণ মনে হয় সিনেমা বানাই বলাটা আমার ক্ষেত্রে মনে হয় এটা একটুখানি আমার মনে হয় যে সিনেমা তৈরি হয়ে যায়, সিনেমা আমরা তৈরি করি না, আমরা একটা পার্ট হতে পারি সেই প্রসেসটা। কারেক্ট। এবং আমার মনে হয় সিনেমার একটা নিজস্ব লাইফ থাকে। তো অ্যাজ এ সিনেমা ওয়ার্কার তোমার এই মন খারাপটার সবচেয়ে বড় কারণ হলো তোমার সিনেমার প্রতি ভালোবাসা। এইটা কোথা থেকে শুরু হয়েছিল সেটা থেকে যদি আসি। ভালোবাসার মানে সিনেমা ভীষণ দেখতে খুব ভালো লাগতো, এটা স্কুলের সময় থেকে বলছিলাম। কমার্শিয়াল ছবি বাড়িতে একটা আমার কাজিনের ভিসিআর ছিল, সেটা मैंने प्यार किया আর হাম, এই দুটো ছবি কেনা ছিল VHS এ, 200-250 বার করে দেখা, প্রত্যেকটা ডায়ালগ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কোথায় ডিপ আসবে সেটা থেকে শুরু করে মানে একদম মানে মুখস্থ ছিল। তারপরে পড়াশোনা আমি খুব ভালো ছিলাম, মানে আমি জয়েন্টে 720 র্যাঙ্ক করেছিলাম। বাবা, তো এখানে সিভিল ছাড়া কিছু পাচ্ছিলাম না যাদবপুরে। তো অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই টুক আ কল যে সেই পার্টিকুলার বছরে 10,000-এর ওপর ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক ছিল জয়েন্ট এন্ট্রেন্সে। তো আমার মনে হয়েছিল যে 10,000-এর একজন হওয়ার থেকে লেট মি ট্রাই সামথিং এলস। তো আমি জেভিয়ার্সে ইংলিশ আর মাস কমিউনিকেশন ফিল্ম স্টাডিজ নিয়ে ভর্তি হই। মানে তুমি 720 র্যাঙ্ক করার পরেও? আমি নিইনি। আচ্ছা। তো আমি জেভিয়ার্সে ভর্তি হই। জেভিয়ার্সে ভর্তি হতে হতে আমি ইন্টার্নশিপ করি টাইমস অফ ইন্ডিয়া, ক্যাল টাইমসে। আমার একটা বার্থডে কুইজ বলে একটা কলাম বেরোতো, তখন অভিজিৎ দাশগুপ্ত এডিটর ছিলেন, উনি হিজ পাস্ট অ্যাওয়ে। তো ওই সময় তখন টলিউডকে একটা প্রমোট করার একটা সাংঘাতিক ব্যাপার ছিল। তখন সিনেমা, বাংলা সিনেমা নিয়ে খুব একটা কেউ লিখতো না। ওইটা দিস ইজ দ্য ফেজ ওয়্যার টনিদা অনুরণন বানাচ্ছে, অঞ্জনদা বং কানেকশন বানাচ্ছে, এটা যে 2003-04 এইরকম একটা সময় নিউ ওয়েভ অফ বাংলা সিনেমা তৈরি হচ্ছে, প্রচণ্ডভাবে প্রমোট করার চেষ্টা করছে মিডিয়া। ওই সময় আমি সিনেমায় একটা প্রচণ্ড একটা ইন্টারেস্ট, আমি প্লেজ কভার করা শুরু করলাম। মানে বার্থডে কলম দিয়ে, বার্থডে কলমটার কনসেপ্ট ছিল যার যা বার্থডে তাকে নিয়ে একটা কুইজ, কেন আমার একটা কুইজের একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে। আচ্ছা। বোনভিটা কুইজ কন্টেস্টে আমি অল এশিয়া রানার্স আপ হয়েছিলাম, যেটা ডেরেক ওব্রায়ান তখন জিতে করতো, পরে সেটা সোনিতে। তো সেইখান থেকে ওই কুইজ থেকে ওই কুইজ কলমটা শুরু হয়। তারপরে আস্তে আস্তে জার্নালিজমের জিনিসে ঢুকে যাই। পার আর্টিকেল 150 টাকা না কত ওই সময় পেতাম। তো মানে কলেজের সাথে ইট ওয়াজ, আই ইউজ টু কভার লাইক, আই ইউজ টু বিল মোর টু টাইমস অফ ইন্ডিয়া দেন যারা স্টাফার ছিল, এত ইভেন্ট কভার করতাম। তারপরে আই গট আ ভেরি শর্ট পিরিয়ডের জন্য আই গট আ জব ইন মিড ডে বম্বে, কেন এরা আমাকে প্রমিস করেছিল যে অ্যাবজর্ব করে নেবে টাইমস অফ ইন্ডিয়া, কিন্তু কোনো খালি ছিল না। সো আই অ্যাপ্লাইড, আই রিয়েলি ওয়ান্টেড টু মানে গেট ইনটু ইট। সো আমি মিড ডেতে তখন একটা মর্নিং কুইক বলে তখন তোমার এই লেখা বা জার্নালিজমের সঙ্গে ভালোবাসা হয়ে গেছে বেশ, এবং একটু সিনেমা কেন্দ্রিক, এন্টারটেনমেন্ট কেন্দ্রিক জিনিসপত্র, মিউজিক কভার করা, থিয়েটার কভার করা। তো এই মর্নিং কুইক বলে কাগজটায় 6 মাসের জন্য মিড ডেতে বম্বেতে ভাড়া নিয়ে আমি ছিলাম। টেলিগ্রাফ থেকে তখন একটা ফোন আসে সুমিত দাশগুপ্ত, যে আমরা মেট্রো বলে সাপ্লিমেন্টটা 4 পাতা থেকে 8 পাতা করছি, একটা ফুল পাতা এন্টারটেনমেন্ট, ইউ উইল হেড ইফ ইউ ওয়ান্ট টু জয়েন। মানে সে তখন কোনোভাবে আমার লেখা পড়েছে বা জেনেছে আমার সম্বন্ধে, তো আমি তখন চলে এলাম আবার। অ্যান্ড সেই যে টেলিগ্রাফ জয়েন করলাম August 2004 till my second film সাহেব বিবি গোলাম, which was 2016. Around 11-12 years I've been with Telegraph. I was with Telegraph. তুমি সিনেমা বানাবে এটা কবে ডিসাইড করলে, আর কেনই বা ডিসাইড করলে? তো যখন আমি সিনেমা নিয়ে সাংঘাতিক লেখা শুরু করলাম, বেশিরভাগ সময় হিন্দি সিনেমা নিয়ে লিখতাম, আমি প্যারালালি স্ক্রিপ্ট লেখা শুরু করলাম। স্ক্রিপ্ট
আমি প্রচুর স্ক্রিপ্ট পড়তাম, বিদেশি স্ক্রিপ্ট তখন ইন্টারনেটে, পিডিএফস, ট্যারান্টিনো স্ক্রিপ্ট, ডেভিড লিঞ্চের স্ক্রিপ্ট, ওই পড়তে পড়তে আমি ফরম্যাটটা শিখেছিলাম এবং সিনেমা খুব ভালো লাগতো। সিনেমা নিয়েই সারাদিন পড়ে থাকতাম, একটা ব্রিটিশ কাউন্সিলের মেম্বার নিয়ে রোজ রাত্রিরে 2টো করে ছবি দেখতাম। সেইখান থেকে আই স্টার্টেড রাইটিং নিয়ে আমি একটা ভ্যানিশ বলে স্ক্রিপ্ট লিখেছিলাম। সেই স্ক্রিপ্টটা আমি জমা দিই এনএফডিসির একটা স্ক্রিন রাইটার্স ল্যাব বলে একটা হয়েছিল, ওয়ান অফ ইটস ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হয়তো, সেটাই ওটা সিলেক্ট হয়। 6টা স্ক্রিপ্ট সিলেক্ট হয়েছিল, তার মধ্যে আমার একটা, যেটার অ্যাকচুয়াল ওয়ার্কশপটা হয়েছিল লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে। রাইট, হ্যাঁ। সো দ্যাট ওয়াজ আ ভ্যালিডেশন। লোকার্নো ভ্যালিডেশন মানে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল। হ্যাঁ, একমাত্র আই থিঙ্ক ঋতুদার চোখের বালি দেখিয়েছিল। ঠিক। সো ওইটা যে এক্সপিরিয়েন্স, ওই 3 দিন লোকার্নোতে উইথ সাম অফ দ্য বেস্ট ফিল্ম মেকার্স, তাদের সাথে বসে স্ক্রিপ্ট করছিল, সো কোথাও একটা মনে মনে যে এটাই আমি করতে চাই। এইবার আর একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট হলো, আমি লোকার্নোর ওখান থেকে ফিরে টিরে আমি অঞ্জনদার সাথে খুব আমার আড্ডা হতো অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এ ফিল্ম মেকার। এরকম একটা লিখেছি, তুমি শুনবে? শোনালাম স্ক্রিপ্টটা, শুনে হি ওয়াজ সো এক্সাইটেড। অঞ্জনদা এক্সাইটমেন্ট মানে বুঝতে পারছো, মানে একদম লাফাচ্ছে, এতক্ষণই একে ফোন করে ফেললো, একটা প্রডিউসারকে ফোন করে ফেললো। ওই সময় হি ওয়াজ ট্রাইং টু প্রডিউস ফিল্মস ফর আদার্স, নট মানিটারিলি, বাট টু, টি পোদ্দার বলে কেউ একজন ছিল, তাকে তো পরমের একটা ছবি প্রডিউস করবে অঞ্জনদা। এটা তখন এটা মানে অঞ্জনদা ইন পাওয়ার পজিশন আফটার বং কানেকশন, তখন চল লেটস গো হয়েছে, মানে 2008-9 বলছি এটা। তখন আমার মনে হলো ছবিটা বোধহয় 2 মাসের মধ্যে হচ্ছে। মানে একটা প্রচন্ড একটা এক্সাইটমেন্ট, প্রায় আমাকে টেনে নিয়ে গেছে আর কি, মানে মেন্টালি আই এম দেয়ার। অবভিয়াসলি কোনোটাই পরমের ছবিও তখন অঞ্জনদা হয়নি, এটাও হয়নি, বাট কোথাও মেন্টালি আমাকে ওই ফিল্ম মেকার হওয়াতে, ওই ইনসিডেন্টটা, ফ্লোরিজে বসে একের পর এক ফোন করছে ডিওপিকে, রাইমাকে, হ্যাঁ এরম একটা প্রতিভা লিখেছে, তোমায় করতেই হবে, হ্যাঁ আমরা জানুয়ারিতে শ্যুট করবো, এরম একটা। সো দ্যাট ওয়াজ মানে আমি চিরকাল সবসময় তাই বলি, অঞ্জনদা ছাড়া আমি ফিল্ম মেকার হওয়া হতো না। হয়তো অ্যাকচুয়ালি হি ডিডন্ট ডু এনিথিং, বাট দ্যাট হোল রেসপন্স টু মাই স্ক্রিপ্ট ওয়াজ ইনক্রেডিবল। একটা তো ভ্যালিডেশন, আরেকটা হলো ওই যে প্রসেসটা হচ্ছে তার এক্সাইটমেন্ট। অ্যাবসলিউটলি, এই দুটো। হ্যাঁ, এইবার অনেক কিছু ঘটলো, সেটা তুমি কতটা জানো আমি বেশি ওটা নিয়ে এখন আর বলি না, কেননা তারপরে সৃজিতের সাথে আমার একটা খুব ভালো সম্পর্কের জায়গায় গেছে, ওরও ভাল লাগে না আমি ওটাকে নিয়ে আর কথা বলি, অ্যান্ড আমি সেটাকে টানতে চাই না। তবে একটা আমার ওই ভ্যানিশের স্ক্রিপ্টটা আর ওর 22 শ্রাবণ নিয়ে একটা আনন্দবাজারে বেরিয়েছিল, অনেক কিছু একটা হয়েছিল। তো ভ্যানিশটা সেই বানানো আর হয়নি, এখনো বানানো হয়নি। অ্যাকচুয়ালি এই যে এই ঘটনাটা, এই কথাটা উঠেছিল, এটার মধ্যে মানে আমি জানি না, মানে আমরা প্রত্যেকেই তার সেই সময় তো বোঝা যাচ্ছিল না যে কি এক্স্যাক্টলি হয়েছে, যে আদৌ ওটা তৈরি হয়েছে কিনা, কিন্তু তার রসমনের মতো প্রত্যেকের একটা করে ভার্সন আছে, মানে প্রত্যেকের, ঋতুদার একটা ভার্সন আছে, ঋতুদাকে দুজনেই অফার করেছিল স্ক্রিপ্টটা, অঞ্জনদার একটা ভার্সন আছে, সৃজিতের একটা ভার্সন আছে, আমার একটা ভার্সন আছে। তো ওটা এক্স্যাক্টলি কি হয়েছিল ইজ হু ইউ বিলিভ, ঠিক, হ্যাঁ। বাট দ্য পয়েন্ট রিমেন্স, 22 শ্রাবণ রিলিজড, ইট বিকেম ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফিল্মস অফ একদম বাংলা সিনেমা। আমার ফিল্ম করা তখন ভ্যানিশটা করা হলো না। কৌস্তব রায় বলে একজন, একদম, তিনি হচ্ছেন একটি, মানে অ্যাটলিস্ট এখনো তিনি একটি বিদ্রোহী ইন সাম ওয়ে, তিনি বললেন যে আমি তোমার সম্বন্ধে এটা পড়েছি, আমি তোমার ছবি বানাবো। তো কিন্তু আমি বললাম যে আপনি বানাবেন, এই সবে 22 শ্রাবণটা বেরিয়েছে, এবার আমার ছবিটা তারপরে বেরোয়, লোকেরা কিন্তু এত জানে না, লোকেরা ভাববে আমি ওই ছবিটাকে কপি করেছি, তা আমি এটা অন্য কিছু বানাই, এটা আমার থিওরি ছিল। তো তখন বললেন হ্যাঁ ঠিক আছে, তখন ওই 5 অধ্যায়ের স্ক্রিপ্টটা যেটা কৌস্তব রায় প্রডিউস করলো, সেটা ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম। ইট বম্বড ভেরি ব্যাডলি, ইট ওয়াজ এ পুজো রিলিজ, পঞ্চমীতে রিলিজ করেছিল, কেউ দেখেইনি। তারপরে 3 বছর আর ছবি বানাইনি, আবার জার্নালিজমে ফিরে গেলাম, নিয়ে লিখতে থাকলাম, নিয়ে হাসানদা, স্বস্তিকা, মৈনাক, দে ওয়ার ওয়ার্কিং টুগেদার ফর টেক 1। তো মৈনাকের সাথে আমি রেগুলার কফি খেতাম। মৈনাক ওয়াজ আ ভেরি গুড ফ্রেন্ড, স্টিল ইজ। মৈনাক
গিয়ে হাসানদাকে বলেছিল যে প্রতিম টেলিগ্রাফে যে লেখে, ওর একটা খুব ভালো একটা স্ক্রিপ্ট আছে, একটা একটা হিটম্যান, একটা ট্যাক্সি ড্রাইভার আর একটা হাউসওয়াইফ নিয়ে, তুমি এটা দেখতে পারো। এটা আগেই লিখেছিলে তুমি? হ্যাঁ, লিখেছিলাম ওই 2-3 বছরের পিরিয়ডে আমি লিখেছিলাম যে একটা থ্রিলার বানাই যেটা আমার ভেতর থেকে আসে, মানে দ্যাট ইজ কেন ফার্স্টটাও থ্রিলার ছিল ভ্যানিশটা, এটাও আমার খুব ন্যাচারালি ওই মানে আমি আমার যারা আমার ছবি দেখেছে যাদের আমি ট্রাস্ট করি তাদের মনে হয় যে আমি যখন লাভ স্টোরিও বানাই তার মধ্যে একটা ওই পালস থাকে যে ফাস্ট মুভিং একটা, তো ওটা আমার খুব ন্যাচারালি আসে। তো তো আমি ওটা আবার সাহেব বিবি গোলামটা তখন লিখেছিলাম, তো হাসানদা সেড লেটস মেক ইট, অ্যান্ড দ্যাট ওয়ার্কড ইন কোয়াইট আ গুড ওয়ে। অ্যান্ড তার পরের বছর মাছের ঝোল ওয়ার্কড, তার পরের বছর আহারে মন। সো ওই 3 বছরের একটা খুব ভালো ফেজ। প্রথম ছবিটা বম্ব করার পরে তোমার মানে এফেক্টটা কি হয়েছিল এক্স্যাক্টলি? এফেক্টটা হয়েছিল যে এটা হয়তো আমার জন্য নয়, মানে আমি আই ওভারশট, এটা আমার মনে হয়েছিল যে এটা হয়তো, কেননা আমি কোনোদিন কাউকে তো অ্যাসিস্ট করিনি। আই হ্যাভ বিন অন লট অফ ফিল্ম সেটস, প্রচুর ফিল্ম শ্যুট কভার করতে গেছি, কিন্তু আমি কোনোদিন কাউকে শিখিনি। আমি যখন ফার্স্ট শ্যুটে নামলাম আই ফেল্ট ভেরি কমফোর্টেবল, অ্যান্ড আমি খুব যত্ন নিয়ে শ্যুট করেছিলাম। অ্যান্ড পাঁচোদ্ধার একটা মানে ওই প্রচণ্ড একটা স্মল একটা ফ্যান ক্লাব আছে, তাদের খুব ছবিটা ভাল লাগে, সেটার মধ্যে আমি নেই, কিন্তু আমার কান্ট স্ট্যান্ড দ্য ফিল্ম, আই থিঙ্ক ওয়েন্ট রং উইথ দ্য কাস্টিং, কিন্তু অনেকের খুব ভাল লাগে না। ওটা একটা এমন একটা রিলেশনশিপের একটা মজা ছিল, যারা রিলেট করতে পারে তারা ভীষণভাবে রিলেট করে। তো ওটা যখন চললো না, ইট ওয়াজ আনসিন, মানে ইন্ডাস্ট্রি কমপ্লিটলি ইগনোরড মি। ইন্ডাস্ট্রির চিরকালই আমাকে নিয়ে একটা প্রবলেম ছিল। কেন আমি তোমাকে বলছি, এটা 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 আমার থিওরি, ইউ ক্যান বি রং। আচ্ছা, মানে আই ক্যান বি রং। ফিল্ম ক্রিটিক সম্বন্ধে মানুষের একটা ভেতর থেকে একটা, অ্যাটলিস্ট আমি যে পিরিয়ডে লিখতাম, একটা সব জেনে বসে আছে, এইটা একটা বানিয়ে দেখ না, এই একটা বানিয়ে দেখ না, এটা একটা মানে বাঙালির, আমি জানি না হয়তো অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, বাট ভীষণভাবে বাঙালির। যখন ফিজা বানায় খালিদ মোহাম্মদ, তখনও কিন্তু এই জিনিসটা বম্বেতেও হয়েছিল, এবং বম্বের ফিল্ম মেকাররাও কিন্তু এই জিনিসটা করেছিল। দ্যাটস দেয়ার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, আমার মনে হয় আছে। ইনফ্যাক্ট গোদারের ক্ষেত্রেও তাই, যখন ও লিখছিল ওই ফিল্মের ক্ষেত্রে, তখনও কিন্তু ব্রেথলেসকে প্রথমে কেউ পাত্তা দেয়নি। গোদাদের একটা ভীষণ ফেমাস লাইন আছে, গোদার বললে বলে মনে পড়লো, যারা ডিম পচা কি ভালো সেটা জানার জন্য ডিমটা পাড়ার দরকার নেই। তুমি যখন ডিমটা খাচ্ছ, খেয়ে তো বুঝতে পারছো এটা পচা ডিম, সেটার জন্য তোমাকে ডিমটা পাড়তে হবে না। ইফ ইউ ক্যান ওয়াচ এ ফিল্ম and you understand films and you can guide people that this is rubbish, absolute rubbish. তো সেই দিক থেকে I was very popular as a film critic, very popular. মানে আজকেও আমাকে লোকেরা ধরে, হ্যাঁ আপনার টিটুতে ওই লেখাগুলো, ওই যে আপনি হিস বলে ফিল্মটা রিভিউ করেছিলেন, ওই যে লাইন ধরে আমার কিছু মনে নেই, কিন্তু তারা ধরে, তো মানে আমার এডিটর বলেছিল তোর 3টে বিশাল হিট হলে সিনেমায় তোকে লোকেরা ক্রিটিকের থেকে ফিল্ম মেকার হিসেবে জানবে, তোকে ক্রিটিক হিসেবেই তোকে বহু বছর লোকেরা চিনবে, কারণ আই ওয়াজ স্টিল রাইটিং এট আ ফেজ ওয়্যার ফিল্ম ক্রিটিক্স ওয়্যার ইম্পর্টেন্ট। এখন মানে দ্যার ইজ নো ভ্যালু, এখন এভরিওয়ান ইজ এ ক্রিটিক, একটা ফোন থাকলেই সে সেলফি করে সে ইজ এ ক্রিটিক। তো আমার কিরম মনে হতো যে ইন্ডাস্ট্রি, যদিও আমি হিন্দি ছবি নিয়েই লিখতাম, যে একে একটু মানে আমাকে লোকে ভাবতো অনেক বয়স বেশি, লেখা পড়ে, যারা আমায় চেনে না। তখন আই ওয়াজ মানে আমার 81 বর্ন, আই ওয়াজ ইন 2008, ধরো তখন আমার 27 বছর বয়স। হ্যাঁ, তো সেখানে লোকে ভাবতো এই 50 বছর লোক লিখছে ওই, হ্যাঁ, এবং সবসময় ভাবতো আমি খুব অ্যারোগেন্ট, হ্যাঁ, ভীষণ প্রাউড, টেলিগ্রাফ আর এবি হাউস, একটা ইমেজই আমার ছিল যে সব জানতা, হ্যাঁ, নিজে ছবি বানানা। এবার বানানোর পরেও যখন চললো, সেটা আরো ট্রেবল হয়ে গেল, যে তো আমার সব সময় মনে হয়েছে যে এটা কিরকম একটা আউটসাইডার ইন দ্য ইন্ডাস্ট্রি। আমার কখনোই মনে হয়নি যে আমি বেশ ভেতরের একজন মানুষ। যাদের সাথে কাজ করেছি তারা আমার সাথে নিশ্চয়ই খুব ভালো লেগেছে, তাই জন্য বারবার কাজ করেছে। ঋত্বিকের সাথে আমার 3টে না 4টে কাজ, পাউলির সাথে 3টে না 4টে কাজ, শান্তনু মহেশ্বরীর সাথে 2টো হয়ে গেল, অনির্বাণ চক্রবর্তীর সাথে 3টে হয়ে গেল, অনুপমের সাথে 2টো কাজ হয়েছে। তো এরম মানে আই এনজয় ওয়ার্কিং উইথ পিপল এনজয় ওয়ার্কিং উইথ মি, বাট
জেনারেলি আমার ইন্ডাস্ট্রিতে আমার একটা মনে হয় যে আমি যে মানে যেটা কোর গ্রুপ যদি ভাবা যায় তার মধ্যে কিন্তু আমি নেই, কোনোদিনই ছিলাম না। তোমার ইন্ডাস্ট্রিতে বন্ধু যাকে বলে একদম কোট আনকোট বন্ধু আছে? না, খুব একটা না। আমি খুব সোশ্যাল। তাই? হ্যাঁ, আমি খুবই সোশ্যাল। মানে আমি যখন আমার একটা কাজের জন্য ছাড়া খুব একটা মানুষকে ফোন করি না, কিন্তু যখন আমি মানুষের সাথে আবার কন্ট্যাক্টটা করি, যেখানে ছেড়েছিলাম সেখান থেকে ধরে নিই। কিন্তু বাট মানে ঋতিকের সাথে আমি একটা কাজ করার চেষ্টা করছি, ঋতিকের সাথে আমি 5-6 বছর কাজ করিনি, কনভারসেশন শুনে তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, কী করছিস? হ্যাঁ, তা চল কবে শুরু করবো বল। মানে কিন্তু বন্ধু বলা যায় না, মানে আই কান্ট কল দেম আপ অ্যাট 3। মৈনাকের সাথে একটা খুব ভালো বন্ধু ছিল। ঋতুদার যখন লাস্ট ইয়ার্স আই ওয়াজ ভেরি ক্লোজ টু হিম, মানে প্রতিদিন সকালবেলা ধোকলা হাতে গিয়ে বসে আমরা দুজনে মিলে স্ক্রিপ্ট লিখতাম, ওটা একটা সুন্দর ফেজ ছিল। বাট আই উড সে ফেজেস, এরকম নয় যে যেরকম আমার খুব কাছের বন্ধু সব স্কুলের বন্ধু, এখনও ক্লাস 4-5 থেকে যারা স্কুলের বন্ধু তাদের সাথেই আমি শনি রোববার হলে ফ্রি হলে দেখা করি, আড্ডা মারি, পোকার খেলি। বাট ইন্ডাস্ট্রি সেইভাবে ওইরম বন্ধু নেই। তোমার যে ছোটবেলার বন্ধু, জাস্ট বন্ধুত্বের কথা উঠলো বলে, ছোটবেলার বন্ধুরা তোমার কি মনে হয় যে বড় হওয়ার পরেও বন্ধুত্ব হয়? মানে আউটসাইড ইন্ডাস্ট্রি আমি এমনি জাস্ট বলছি, তোমার কি মনে হয় যে বড় হওয়ার পরেও বন্ধুত্ব হতে পারে কারোর সঙ্গে? হ্যাঁ, বন্ধুত্ব মানে ডিপেন্ডস অন হাউ ইউ ডিফাইন ইট। মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা আমি এক্স্যাক্টলি সে কী কাজ করে বলে দিলে হয়তো লোকেরা বুঝতে পেরে যাবে কার কথা বলছি। সে একটা আমাদের ফিল্ম মেকিং প্রসেসের একটা খুব ইম্পর্টেন্ট ক্রু মেম্বার। তার সাথে হয়তো আমি বছরে বা 2 বছর বাদে একবার দেখা হলো, কারণ ওই সময়টা তার সাথে আমি কাজ করছি, সেটা পোস্টের একটা প্রসেসের সাথে ইনভলভড। সে আমার সাথে যখন তার আহারে মনে তার সাথে কাজ করছিলাম, সে তার বলেছিল তার ওয়াইফের একটা সাংঘাতিক একটা অন্য মানুষের সাথে অ্যাফেয়ার চলছে। নিয়ে লাস্টে বলে, প্রথম এটা কিন্তু আমি আর কাউকে বলিনি, তুমি কাউকে বলো না। কেন আমাকে বলেছিল জানি না, ভেরি সিক্রেটিভ সামথিং অ্যাবাউট হিজ লাইফ, সে আমাকে বলে ফেললো। তার সাথে আমি আবার এই ছবিতে রিসেন্টলি কাজ করলাম। সে আমাকে আবার বলল যে রিসেন্টলি খুব চেস্ট পেন হচ্ছে, কি করব বুঝতে পারছি না, ট্রেনে করে আসি, হঠাৎ সেদিন মানে আই লস্ট কনসিয়াসনেস, বাড়িতেও বলতে পারিনি। কেন আমাকে বলছে আমি জানি না। তো বন্ধুত্ব ডেফিনেশনটা কি, এটা মানে ইট ডিপেন্ডস অন দ্যাট, ইট ডিপেন্ডস অন দ্যাট। বাট স্কুলের বন্ধুত্ব ইজ সামথিং এলস আই থিঙ্ক। মানে হ্যাঁ, যেরকম আর একটা জিনিস, মানে মৈনাক যে আমাকে তখন একটা প্রডিউসারকে আমাকে, এটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে মানে কেউ করেই না, করে না। বাংলা ইন্ডাস্ট্রিতে একটা প্রডিউসার সম্বন্ধে খবর পেলে লোকেরা সবাইকে সরিয়ে এসে নিজে গিয়ে তার সামনে গিয়ে বসে। তো সেই দিক থেকে এর থেকে তো ভালো বন্ধুত্ব হয় না, একটা মানুষকে বলা যেত আপনি ওনার ছবি বানান। তো বন্ধু ইট ডিপেন্ডস অন আই থিঙ্ক হাউ ইউ ডিফাইন ইট। মানে তোমার আবার ফিল্ম মেকিং এর জার্নিরা আসি এবার। সাহেব বেবি গোলাম আমি দেখেছিলাম, আমার অত্যন্ত অদ্ভুত ভালো লেগেছিল, কারণ আমার মনে হচ্ছিল ইট ইজ সামথিং নিউ, সামথিং ফ্রেশ। প্রচণ্ড অন্যরকম একটা অ্যাপ্রোচ লেগেছিলো, ভিজুয়ালটাও খুব ভালো লেগেছিলো আমার, মিউজিকও ভালো, সব মিলিয়ে আমার বেশ সেটা অন্য কিছু মনে হয়েছিল। ইনফ্যাক্ট তখন আমার বন্ধুবান্ধব যারা আমরা যাদের সঙ্গে ধরো সিনেমা নিয়ে আড্ডা মারি বা কথা বলি, তাদের সঙ্গে আমি প্রচুর সাহেব বেবি গোলাম নিয়ে কথা বলেছিলাম। এবার সাহেব বেবি গোলাম বানানোর পর তুমি তো বুঝতে পারলে না সিনেমাটা আমি বানাতে পারি, এটা তো বুঝতে পারলে, এবং লোকজনেরও ভালো লাগলো, ক্রিটিক্যালিও লোকজন ভালো বললো, শুধু ভালো না অনেকটা ভালো বললো। তারপরে তোমার জার্নিটায় কি বদলালো, মানে ওই পয়েন্টটা কিরম ছিল যে যখন তুমি বুঝলেন না লোকজনের কিন্তু আমি যেটা ভেবেছিলাম আমার সম্পর্কে আমার ধারণাটা ওয়াজ নট রাইট, এইটা যখন মনে হলো তারপর থেকে জার্নিটায় কি বদলালো? একটা কনফিডেন্স পেলাম যে গল্পগুলো বলতে চাই। আর সাহেব বেবি গোলাম একটা থ্রিলার ছিল বলে যে পরপর থ্রিলার বানাবো এভাবে আই হ্যাভ নেভার মেড সামথিং, মানে আমাকে খুব কম লোকে চেনে, খুব কম লোকে চেনে, কিন্তু যারা চেনে, যারা আমি যখনই মেনশন করি এই মাছের ঝোল বানিয়েছি, আহারে মন বানিয়েছি, সাহেব বেবি গোলাম বানিয়েছি, ফার্স্ট রিয়াকশন অলওয়েজ হচ্ছে আপনি খুব অন্য ধরনের ছবি বানান। তো এটা কিন্তু আমি কনসিয়াসলি করি বলে নয়, আমি কখনোই যে এখন শিবুদার টাইপের ছবি চলছে আমাকে একটা সন্তানের মতো ছবি বানানো উচিত, আমি কখনো এভাবে ভাবিনি লাইফে।
তুমি একটা গল্প বলার কথা কিভাবে ভাবো? আমার একটা ওয়ান লাইনার থেকে শুরু করি। মাছের ঝোলের ওয়ান লাইনার ছিল, এটা বিশাল বড় শেফ, সে একটা মাছের ঝোল বানাতে পারছে না, এইটা থেকে আমি 120 পাতা বানিয়েছিলাম। I start with one line. If I can tell a story in one line, then I'll be able to tell the story in the entire thing. এটা হচ্ছে আমার খুব সিম্পল। আর একটা হচ্ছে আমি ম্যারিনেট করতে দিই, মানে এখন আমি এই মুহূর্তে আমার কাছে হয়তো 30টা গল্প আছে, বাট একটা গল্প বা দুটো গল্প বারবার মাথায় ঘুরতে থাকে। 6 মাসের মাথায় ডিসাইড করে এটাই বানাই আগে, যদি অফকোর্স প্রডিউসার বসে থাকে টাকা নিয়ে। বাট পিচ করতেও যখন যাচ্ছি, এই ছবিটা আমাকে ভীষণ টানছে। মানে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, অদ্ভুত এক্সাম্পল। সাহেব বিবি গোলাম 6টা ফিল্মফেয়ার পেল, 13টা না 14টা নমিনেশন ছিল। আমি বেস্ট স্ক্রিন প্লে, স্বস্তিকা, ঋত্বিক, নীল অধিকারী, সঞ্জীব দত্ত এডিটর, পরপর। আমি দ্য স্মলেস্ট ছবি পসিবল বানালাম। তারপরে মাছের ঝোল। মাছের ঝোল আই ওয়াজ আস্কড টু মেক এ ফিল্ম ইন 35 lakhs, বিকজ ছবিটা সোনি আর্টের জন্য তখন বানানো হচ্ছিল। তারপরে ছবিটা একটু প্যারিস অ্যাড করে উই ফিনিশ দ্যাট ফিল্ম। আমি কলকাতায় 12 দিনে শ্যুট করেছিলাম। লোকেরা ভাবে যে অনেক পরে এই কম ডিউরেশনটা শুরু হয়। আমি 2016-তে আই মেড এ ফিল্ম ইন 12 days, উইচ ওয়াজ মাছের ঝোল, বিকজ আই রোট দ্য স্ক্রিপ্ট দ্যাট ওয়ে। আমায় বলা হয়েছিল 35 লাখে বানাতে হবে। 35 লাখে বানাতে হয় মানে 12 দিনে শ্যুট করতে হয়। 12 দিনে শ্যুট করতে হয় মানে এই লোকেশনটাকে আমাকে 20 বার আনতে হবে, যাতে আমি একই বাড়িতে ঢুকে পরের পর সিন শ্যুট করতে পারি। তো এই যে ডিজাইনিংটা, এটা মানে আমি বলি কলকাতায় বাংলায় ছবি বানানো মানে হচ্ছে মানে অ্যাম্বাসেডার গাড়ি চালানো। ওয়ান্স ইউ ক্যান ড্রাইভ অ্যান অ্যাম্বাসেডার গাড়ি, ইউ ক্যান ড্রাইভ এনি কার ইন দ্য ওয়ার্ল্ড। তো আমি একদম আই হ্যাভ র্যাম্বলড। কি নিয়ে আমরা কথা বলছিলাম? তুমি বলছিলে মাছের ঝোল যখন বানাও, হ্যাঁ, মাছের ঝোল বানানোর মানে মাছের ঝোল তোমার I made a very small film after Shahab Bibi Gulam. It became big. Netflix gave a huge amount to buy it. Right. It became it's still the film I'm most known for. Machar Jhol. Much more than Shahab Bibi Gulam. Much more than Toothpari. মাছের ঝোল শুনলেই লোকেদের মুখে একটা সুন্দর একটা স্নিগ্ধ হাসি ফোটে। ওটা ভীষণ টাচ করেছিল ইমোশনালি মানুষকে। তো আমি যেটা ভেতর থেকে বেরোচ্ছে আমি সেটাই বানাই। মানে হয়তো 20টা গল্প ভেবে রেখেছি, হট করে আজকে তোমার সাথে কথা বলার সময় একটা কিছু স্ট্রাইক করলো এবং সেটা এত তীব্রভাবে স্ট্রাইক করলো, আমি সেইটা হয়তো আগে লিখে আগে বানিয়ে ফেলবো, ওই 20টা গল্প ওয়েট করুক। তো এটা মাছের ঝোলের ক্ষেত্রে হয়েছিল যে ও যখন আমাকে, আমার জয় গাঙ্গুলির সাথে একটা মিটিং হলো ক্যাফে কফি ডেতে বসে, দেখ তোর সাথে কাজ করতে চাই। জয়কে আমি অনেকদিন ধরে চিনি, কারণ বং কানেকশন বানিয়েছিল আর বং কানেকশনের মেকিংটা আমি শ্যুট করেছিলাম। ও আচ্ছা। হ্যাঁ, তো জয়ের সাথে অনেকদিন দেখ আমি সোনি আর্ট থেকে টাকা পাচ্ছি, কিন্তু 35 লাখ একখানা বানিয়েছে রানাদা সুদেশনাদি, তুই কি একটা বানাবি? 35 লাখ? হ্যাঁ, তুই ভাব না 3-4 মাসে বানিয়ে তুই তারপর অন্য কিছু বড় ছবি বানা। এবার আমি 35 লাখ ভেবে গল্প ভাবতে শুরু করলাম, নিয়ে এটা আমি এখান থেকে জিনিসটা আসে। একটা কথা বলো, যখন এই ধরনের শর্তগুলো একজন ফিল্ম মেকারের কাছে আসে যে তোমাকে এই টাকার মধ্যেই বানাতে হবে, তোমাকে এই কদিনের মধ্যেই বানাতে হবে, সেখানে কি করে মেনটেন করবে একজন ফিল্ম মেকার যে আমি না তাও অনেস্টলি আমার গল্পটা যেভাবে বলা দরকার সেভাবেই বলবো, এটা কিভাবে মেনটেন করবে একজন? আই থিঙ্ক স্ক্রিপ্টে সেটাকে ঢোকাতে হবে। মানে 4টে ক্যারেক্টার, 5টা ক্যারেক্টার, 10টা লোকেশন, ইফ ইউর স্টোরি ক্যান বি লিমিটেড ইন দ্যাট, আইডিয়াটা সেটা হতে হবে। আইডিয়াটা সেটা হতে হবে। মানে কখনোই আমি সাহেব বিবি গোলাম বা এই চালচিত্র যেটা বানিয়েছি কোনোদিনই এই 12 দিনে শ্যুট করতে পারতাম না। ক্যারেক্টারই হচ্ছে 9টা ক্যারেক্টারের, মানে একটা করে সিন হলেই 9টা লোকেশন হয়ে গেল, মানে আলাদা। তো ইট ডিপেন্ডস অন দ্য স্টোরি, মানে টেলার মেড করতে হবে। মানে দ্য মানি শুড কাম ফার্স্ট, দ্য বাজেট শুড কাম ফার্স্ট অ্যান্ড দেন দ্য স্টোরি কামস। এবার এটা কি আদার ওয়ে অ্যারাউন্ড হওয়া উচিত না? অ্যাবসলিউটলি আদার ওয়ে অ্যারাউন্ডই বেশিরভাগ হয়। যখন এভাবে আসে সেইভাবে টেলার করার একটা স্কোপ আমি করেছিলাম মাছের ঝোলে। তারপরে অনেক ছবি বানিয়েছি যেখানে আইডিয়াটা আগে এসছে, তারপরে বাজেট ঠিক হয়েছে, তারপরে আবার বার্গেন হয়েছে প্রডিউসারের সাথে যে আর 2 দিন লাগবে, সে দেখো না এটা একদিনে কমাও। এটা তো হতেই থাকে, বাংলা ছবির ক্ষেত্রে হতেই থাকে, এবং শুধু বাংলা ছবির ক্ষেত্রে না, বম্বেতেও হতে থাকে। হ্যাঁ, এবার এখানেই আমি আসতে চাইছিলাম, বম্বে বললে যখন আরো আমার ওই কোয়েশ্চেনেই আসতে চাচ্ছিলাম যে এই যে কম দিন, এই যে কম বাজেট, এই যে একটা কনস্ট্রেন,
তুমি তো বম্বেতে ট্রুথপরি বলে একটা সিরিজ বানালে, কারেক্ট, which was quite a big series. ইয়া, মানে স্কেল ওয়াইজ 73 days, স্কেল ওয়াইজ ইট ওয়াজ আ হিউজ সিরিজ। Yeah. আর এতগুলো ক্যারেক্টার, এত ধরনের লেয়ার্স আছে ওর মধ্যে। এই দুটোর সবচেয়ে বড়, মানে দুটো জায়গায় কাজ করতে গিয়ে সবচেয়ে বড় ডিফারেন্স তোমার কি মনে হলো? খুব ডিফারেন্স আমার মনে হয়নি, কেন তো সেখানেও আমি আই ওয়াজ স্ট্রাগলিং টু 14 ঘন্টায় ব্যাক আপ করতে, সেখানেও আই ওয়াজ স্ট্রাগলিং। কেন? কেননা আই ডোন্ট নো, আই থিঙ্ক আই শট আ লট মোর। আমি হয়তো একটা মানে খুব ভালো দারুণ কিছু করব হলে, মানে ইউজুয়ালি যদি আমি একটা 120 মিনিটের ছবি হয়তো ফার্স্ট কাট আমার 130 হয়, এখানে এক একটা এপিসোড ফার্স্ট কাট ওয়াজ 65-70 মিনিটস, যেটা ফাইনালি 40-45 মিনিটে হলো। এবং সেটা কিন্তু হেল্পড, যেটা আমার অন্য কোনো ফিল্মে আমি বুঝতে পারিনি। আচ্ছা, যে যখন এক্সট্রা ফ্যাটটা থাকে, সিনগুলোকে খুব সুন্দর ইচ্ছে মতো আরেকটু ট্রিম করে এক্স্যাক্টলি যতটা লাগবে পেসিং ম্যানিপুলেট করা খুব হেল্প করেছিল। তো আই শট রিলেন্টলেসলি ফর দোজ 73 days। এরম নয় যে, অনেক গল্প তো শুনেছি যে সালমান খানের ফিল্মে সকাল 8টা কল টাইম, তিনি ঠিক লাঞ্চের আগে এসে আগে লাঞ্চ খেলেন, হ্যাঁ, তারপর 3টের সময় বললেন আমি একটু শুয়ে নিচ্ছি, সন্ধ্যে 6টার সময় ফার্স্ট শট দিলেন, নিয়ে বললেন চলো আজ ব্যাক আপ করি। এরম তো গল্প, হ্যাঁ, অনুরাগ বাসুর ফেমাস গল্প আছে, অপুদা হোটেলে রয়েছে, একটা মদের বোতল বাড়িতে রুমে পাঠিয়ে দিল যে আজকে তুই বাড়িতেই থাক, আজকে শ্যুট করছি না, মানে হোটেলেই থাক। তো এইগুলো বম্বের শুনেছি, কিন্তু আমি সেটা এক্সপিরিয়েন্স করিনি। আমি বেশ ফুল অন শ্যুট করেছি। আমার কলকাতার ক্রু ছিল, শুভঙ্কর শ্যুট করেছিল, অনেক বাঙালি আর্টিস্ট ছিল। তবে ওইরম প্রেশার হয়তো নয় যে আজকে 5টা সিন শেষ না করলে লোকেশনটা ছেড়ে দিতে হবে। বাংলা ছবির একটা সাংঘাতিক একটা প্রেশার তো থাকে, মানে সেইটা একটু কম ছিল। বাট আর বম্বের আর্টিস্টরা একটু সময় নষ্ট করার একটা হালকা টেন্ডেন্সি আছে। হ্যাঁ, মানে ভ্যানে এসে বসে আছে কিন্তু সেটে আসছে না, এগুলো একটু আছে। কলকাতায় আমি খুব একটা সেটা এক্সপিরিয়েন্স করিনি। কলকাতারও এরকম গল্প শুনেছি আমি, কিন্তু আমি এক্সপিরিয়েন্স করিনি। বাট বম্বেতে সে আমি বারবার অ্যাসিস্ট্যান্ট পাঠাচ্ছি, যা নিয়ে আয়, কতক্ষণ বসে থাকবো, লাইট চলে যাচ্ছে, সে হ্যাঁ রেডি হচ্ছে বলছে, শুনছি সে এখনো হোটেল থেকে বেরোয়নি। এসব গল্প হয়েছে, বাট নট এভরিডে। বাট মাঝে মধ্যে এগুলো ফেস করেছি। বাট সেটা ফিউ অ্যান্ড ফার বিটুইন, এটাকে জেনারিক করে বলাটা রং। মানে তোমার হিন্দিতে হ্যাঁ লিখেছো তো তুমি? আমি লিখেছি ইংলিশে স্ক্রিপ্টটা, তারপরে বিকজ অনেক ছোট ছোট বাংলা লাইনস ছিল, ছিল, তো ডায়ালগটা আমি কোলাবোরেট করেছিলাম। আমি হিন্দি লিখতে পারি একটু, এখনো আমার বউ মহারাষ্ট্রেন, আমার মাঝে মধ্যে লিঙ্গ ঠিক করে দেয়, বাট লিখতে পারি, মোটামুটি লিখতে পারি। হিন্দি খুব খারাপ না, অনেকের থেকে ভালো, সুজাদার থেকে অনেক ভালো। আচ্ছা, বম্বেতে ওভারঅল যে অ্যাটমসফিয়ার অফ ওয়ার্ক, ঠিক আছে, তো এখানেই আসি যে অ্যাটমসফিয়ার অফ ওয়ার্ক বলতে আমি বলছি যে এই যে 73 days তুমি শ্যুট করলে, তোমাকে এই 73 days দেওয়া হলো, তার কারণটা তো প্রধানত যাতে কাজটা ভালো হয়। কারেক্ট। অথচ তুমি যখন এই চালচিত্র কতদিনে শ্যুট করেছো তুমি? 18 দিন। 18 দিন একটা ছবি শ্যুট করার জন্য নাথিং, মানে খুবই কম। তো এই একটা অদ্ভুত টাইম প্রেশারে পড়েছে বাংলা ইন্ডাস্ট্রি, এটা নিয়ে তোমার কি মনে হয়? আর তুমি তো অনেকটা সময় ধরে টুথপেরি বানিয়েছো, আমাকে আমরা আগে এপিসোড শুরুর আগে কথা বলছিলাম, সেই সময় তো তুমি ডিরেক্টলি বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু কাজ করছিলে না, বা তুমি এই কাজটাও তো অনেকদিন পর করলে, 5 বছর পর, রাইট? 5 বছর। এর তুমি যে ফিরে এলে, মানে ফিরে এসে যখন আবার কাজ করলে, বাইরে থেকে তো দেখছিলে তুমি ইন্ডাস্ট্রি, বা তুমি তো কলকাতা বম্বে বোধহয় যাতায়াত করতেই, কি সবচেয়ে বড় চেঞ্জটা কি দেখলে, বা কি চেঞ্জেস দেখলে? খুব ডিপ্রেসিং, মানে আমার, মানে আমি এটা বলিনি কাউকে, বাট আমি প্রত্যেকটা স্টেজে আমি ফিল করেছি যে একটা রিলাক্টেন্স অফ এভরি মেম্বার অফ দ্য ক্রু। মানে আগে যে ডিরেক্টর এসছে চেয়ারে গিয়ে দে, সিম্পল ব্যাপার, এটা কোনোদিন কাউকে বলতে হতো না। এখন কাউকে এটা চেঁচিয়ে বললে সে চেয়ারটা নিয়ে আসবে।
এরম নয় যে সে আমায় ডিসরেসপেক্ট করছে। ওভারঅল একটা কাজ করার প্রতি একটা অনীহা, এবং সেটা অ্যাটমসফিয়ারে আছে। মানে আমি যতই মাইকে চেঁচাই বা আমার অ্যাসোসিয়েট বা আমার চিফ এডি চেঁচাক যে চলো চলো চলো, আই ক্যান ফিল ওভারঅল ইটস দে আর গোয়িং থ্রু দ্য মোশনস। মানে কেউই তার 200%, মেবি হেড অফ দ্য ডিপার্টমেন্টগুলো দিচ্ছে বিকজ তার সাথে আমার একটা সম্পর্ক, আমার ছবি তারা করছে, কিন্তু ওভারঅল ক্রু জাস্ট গোয়িং থ্রু দ্য মোশনস। এটা আমি একটা শুটিংয়ের সময় ফিল করেছিলাম। শুটিংয়ের পরে এই রিলিজের সময় যে প্রমোশনে আমি দেখছি মানে অ্যাক্টার্সদের কোনো রকম ইচ্ছে নেই ছবিটা প্রমোট করার। মানে ছবিটা মানে একটা অ্যাক্টর হ্যাজ ইভেন আস্কড ফর মানি টু প্রমোট হিজ ওন ফিল্ম, টু প্রমোট হিজ অর হার ওন ফিল্ম। মানে ছবিটা তাহলে কার? ছবিটা কি শুধু ডিরেক্টরের, তার মেয়ের বিয়ে, মানে আর কাউর ছবি নয়, শুধু প্রডিউসারের? যে তোমার এই ট্রেলার আসছে বা একটা পোস্ট কর, সেটা আমায় বলতে হবে না, ওর তো ভেতর থেকে আসবে। আমার ছবিতে বম্বের একটা মেয়ে আছে প্রিয়া ব্যানার্জি বলে, যাকে লোকেরা এখন বেশিরভাগ লোকেরা স্মিতা পাতিলের ছেলের সাথে প্রেম করছে বলে, কিন্তু মেয়েটা ট্যালেন্টেড, ক্যানাডায় থাকতো, বাঙালি, ছোট ছোট কিছু রোল করেছে। আমি তাকে বম্বেতে চিনি, অনেক সোশ্যালি চিনি। তাকে আমি একটা ছোট রোল কিন্তু খুব ভালো করে, 3-4 সিন আছে। সে আমায় রোজ সকাল থেকে রাত আমায় 2 ছবি পাঠাও, পোস্ট করব, আমি বম্বের মিডিয়ার সাথে শেয়ার করব। ওর থেকে আসছে, আমি তাকে এনাফ মেটেরিয়াল দিতে পারছি না। তো সেটাই বলছিলাম, মানে খুব অদ্ভুত লাগছে যে ছবিটা কার। এটা খুব ডিস্টার্বিং একটা থট, যে এই যে বলা হয় যে আমাদের ছবি, যে সবাই মিলে, হ্যাঁ ডিরেক্টরের একটা, অফকোর্স ডিরেক্টরের প্রডিউসারের একটা বড় স্টেক থাকে, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ এভরিওয়ানস ফিল্ম। কিন্তু সেটা আর চিরকালই আমার সেটা লাগতো। মানে ঋত্বিক একটা শ্যুট করছে, প্রমোশনে একদিন আসতে পারলো না, সেটা একটা অন্য জিনিস, ব্যস্ততার কারণে। হ্যাঁ, কিন্তু বাড়িতে বসে থাকবো, তুমি আমার টাকা পাঠালে আমি যাব, সেটা আই ডোন্ট থিঙ্ক ইটস আ ভেরি হেলদি। আই হ্যাভ নেভার হার্ড, আমি শুনিনি এরকম। তো সেটা একটা খুব অদ্ভুত ব্যাপার এবার নোটিস করলাম, এবং মানে আমি শুধু আজকে উঠেছিলাম। তো তারপরে আমি নিজে একটা জার্নালিজমের ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, যদিও এটা ডিরেক্টলি সিনেমার সাথে লিঙ্ক নয়, কিন্তু এটাও শুনলাম যে কিছু ব্লগাররা তারাও টাকা নিচ্ছে ইন্টারভিউ করার জন্য। মানে বাংলা ছবির ইন্টারভিউ করবে, বাংলা ছবির এমনি কেউ মানে দিনকে দিন তার ইন্টারেস্ট কমছে, তার ইন্টারভিউ তাদের চ্যানেলে, সেটার জন্য যদি প্রডিউসারকে টাকা দিতে হয়, মানে প্রডিউসার ওয়্যার উইল হি গো? মানে তো ওভারঅল সিচুয়েশনটা গ্লুমি, অ্যান্ড সেটাকে আরও মানে কফিনে আরও ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মানে when you meet actors you will not get this sense. মানে আমি জানি না ওর নাম, মানে আমি যেভাবে কথা বলছি, যেটা প্রচণ্ড ডার্ক পিকচার দিচ্ছি, তোমার সব গেস্টরাই কি এরকম পিকচার দেয় না তোমাকে একটা? কিন্তু প্রডিউসারদের যেরকম একটা প্রচণ্ড একটা প্রিটি পিকচার পেন্ট করা হয়, যে আপনি 1.5 কোটি টাকাটা দিন, কেন ছবি বাংলা ইন্ডাস্ট্রি থ্রাইভিং। তোমার কথা বলেও কি মনে হচ্ছে তোমাদের গেস্টরা এরকম একটা পিকচার পেন্ট করার চেষ্টা করেছে যে কি সব ভালো, এভরিথিং সব চাঙ্গা হয়? বলছি আমার যেটা মনে হচ্ছে এখন রিসেন্টলি, সবাই অনেকের সঙ্গে কথা বলি, আমি প্রায় সমস্ত সেলিব্রিটিদের সঙ্গে কথা বলি, বাট সেই অর্থে বা অ্যাক্টার্স, ডিরেক্টরস, এই মুহূর্তের কথা যদি বলি, গত 6 থেকে 8 মাস এর মধ্যে যাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলে কিন্তু আমার এটা মনে হয়নি যে তারা একটা রোজি পিকচার পেন্ট করার চেষ্টা করছে, অ্যাটলিস্ট আমার সামনে। কারণ আমার এখানে যেটা হয়, জেনারেলি লোকে খুবই চেষ্টা করে না, ওটা হয়ে যায় সামাহ ক্যান্ডিডই হয় খুব একটা, তাতে খুব একটা যে রোজি পেন্ট হয়েছে তা নয়। বাট তার আগে অবধি কিন্তু একটা পয়েন্ট ছিল যখন ভেতরের কিন্তু এই জিনিসটাই ছিল, বাইরে থেকে দেখানো হচ্ছিল যে সব ঠিক আছে, ওই যেটা বললো সব চাঙ্গাসি, এরকম মনে হচ্ছিল। এখন কিন্তু রিয়েল পিকচারটা সাধারণ মানুষের কাছেও খুব পরিষ্কার। এবং আজকে ডিরেক্টররা যেই স্টেপটা নিয়েছে টুয়ার্ডস ফেডারেশন, এটা দেয়ালে পিঠ থেকে গেছে বলেই নিয়েছে। কারেক্ট।
এতদিন তো এই জিনিসটা চলেই যাচ্ছিল, এবং আমি আমার নিজের ছবির শুটিংয়ে পুরো গিল্ড এসে, মানে পুরো গিল্ডের টিম এসে বন্ধ করেছে, এবং সেখানে আমি যতই যুক্তি দেওয়ার চেষ্টা করেছি, যতই আইনের কথা বলার চেষ্টা করেছি, তারা বলেছে 150 ছেলে দাঁড়িয়ে আছে পেছন, ডাকবো। তো যতই আইনের কথা বলার চেষ্টা করেছি বা যাই করেছি, সেটাতে তাদের কোনোই যায় আসেনি। তো আজকে তো এই ঘটনাটা ঘটছে, তো দেওয়ালে পিঠটা ঠেকেছে, এখন কিন্তু সবাই মোটামুটি স্বীকার করছে এবং করতে বাধ্য হচ্ছে, কারণ এরপরে আর কোথায় ঠেকবে, মানে এরপর আর কত লো হিট করবে। এটা খুব ইন্টারেস্টিং। তুই 6 মাস 8 মাস বললে, কেন আমি চালচিত্র শুটিং করেছিলাম বছরখানেক আগে। আমার কিছু পুজোর সিন ছিল ছবিতে, তো আমি অ্যাকচুয়াল পুজোয় কি ইউজ করে প্যান্ডেলের ভেতরে ডেকোরেশন এগুলো ইউজ করে শ্যুট করেছিলাম। তখন যখন আমি কাস্টিং করছি, যত লোককে আমি মিট করছি, অডিশন নেওয়ার চেষ্টা করছি, তারা কিন্তু সবাই সুপারস্টার। মানে তখন কিন্তু ওই রোজি পিকচারটা পেইন্টেড ছিল। তুমি বম্বে থেকে নেটফ্লিক্স করে এসছো বলেই আমরা এখানে সবাই লাইন দিয়ে তোমার সাথে কাজ করব, তা নয়। এরকম হয়েছে যে 2 দিন শ্যুট বলে, নামকরা অভিনেত্রী 2 দিন শ্যুট বলে সে স্ক্রিপ্টটাও পড়তে চায়নি। 2 দিনের শ্যুট আমি করবো না, মানে রোলটা ইম্পর্টেন্ট নয়। মানে আমি এটা একটা লম্বা মেসেজ পাঠিয়েছিলাম যে পাওলির মাছের ঝোলে 2 দিনের রোল ছিল, 4টে সিন ছিল। এখনও বম্বেতে নিখিল আদবানি বা নীরাজ পান্ডের কাছে গেলে তোকে মাছের ঝোলের থেকেই চেনে ওই 4টে সিনের জন্য। এইটা আমি একটা বড় মেসেজ পাঠিয়েছিলাম যে তুই স্ক্রিপ্টটা পড়ে আমায় না বলতে পারতিস। স্ক্রিপ্টটা না পড়ে জাস্ট 2 দিন শ্যুট বলে, তো সবাই ইন দেয়ার হেডস দে আর হিউজ, বাট ইটস নট শোয়িং অন স্ক্রিন। মানে তোমার 1 মিলিয়ন, আমার প্রডিউসার হাসানদা বারবার বলে, তুমি 1 মিলিয়ন ফলোয়ার, তার 5% হলে আনো না, তুমি যা ডিম্যান্ড করছো আমি তোমাকে দেবো। ওটা একটা আলাদা একটা মেক বিলিভ ওয়ার্ল্ড, ফলোয়ার্স, ফ্যান্স, রিলস, আর অ্যাকচুয়াল টিকিট কেটে তাকে দেখার যে সেটা একটা আলাদা ওয়ার্ল্ড। এই ডিফারেন্সটা যখন পাবলিক বুঝবে, এই মানে অ্যাক্টার্সরা বুঝবে, দিস আর ডিফারেন্ট গেমস, সেই আই থিঙ্ক ইট উইল বি গুড ফর দেম আর কি বলে। এখন দেখো, মানে সোশ্যাল মিডিয়া তো তোমার এই মোবাইল ফোনের মধ্যে আছে, তো এটা ইটস ভেরি ইজি। আমার একটা ক্লিক লাগে একজনকে ফলো করতে, বাট একটা সিনেমা নিডস দ্যাট পাওয়ার টু ফোর্স ইউ টু, মানে তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে, একটা কিছু ধরতে হবে, আইদার পাবলিক ট্রান্সপোর্ট, নাহলে তোমার নিজের গাড়ি নিয়ে হল অবধি পৌঁছতে হবে, সেখানে টিকিট কাটতে হবে, দেখতে হবে। এই পুরো যে এফার্টটা, এই প্রসেসটা একটা মানুষকে দিয়ে করানোর জন্য তো একটা পাওয়ার তো দরকার। এখানেই তোমাকে জিজ্ঞেস করি, তোমার কি মনে হয় যে এই যে থ্রু আউট দিস টাইম বাংলা সিনেমার ইকোনমিক্সটা এই জায়গায় চলে গেল, এরকম একটা অবস্থায় চলে গেল, আজকের দিনে সত্যি বলতে কোনো অসুবিধা নেই যে বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ? আই থিঙ্ক মানে খুব রিসেন্ট টু জাজ, কিন্তু তুমি ধরো হিন্দি সিনেমা দেখো, 80s ওয়াজ এ টেরিবল পিরিয়ড, যে সময় জিতেন্দ্রর অনেক ফ্লপ চলছে, বারবার অন্যরকম ফ্লপ চলছে, মিঠুনদা, মানে একটা কোনো ছবি মনে রাখার মতো নয়, চলছেও না। হু উড ইউ ব্লেম অ্যাট দ্যাট টাইম? মানে এরকম ওই সময়টাকে সবাই ভালো ছবি বানানো বন্ধ করে দিল বা চাইলো না। আই থিঙ্ক ইটস আ ফেজ। আমার অ্যাজ আ অডিয়েন্সের শুজে যদি আমি ঢুকি, টু মেনি টাইমস ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, অনেকবার ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। মানে হলে গেছে, দেখেছে মানে বড় ট্রেলার, দারুণ ট্রেলার, গিয়ে দেখে ছবিটা মানে জাস্ট বসে দেখা যাচ্ছে না, অনেকবার। তারপরে যারা খুব অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম মেকার, তাদের ছবি বোরিং লেগেছে। তো কোথাও গিয়ে যে শিবুদা ইজ এ সাকসেসফুল ডিরেক্টর ইজ বিকজ গল্পটা বলছে, ওরা গিয়ে এখনও একটা গল্প শোনার একটা বাঙালিদের টেন্ডেন্সি আছে, এবং বিকজ টিভি ইজ সো সাকসেসফুল, ওই ট্রিটমেন্টটা, ওই স্টাইলটা যখন বড় স্ক্রিনে দেখছে সেটাকে এমব্রেস করে নিচ্ছে। সিনেম্যাটিক ভ্যালু বা সিনেমা, সেটার জন্য তারা মেন্টালি বম্বের ছবি দেখবে ঠিক করে নিয়েছে। বাংলা ছবি যখন দেখবো, টিভি সিরিয়ালের মতো করেই আমাদের ভাষায় কেউ গল্প শোনাবে, এইটা একটা। এবার যেটা আমার খুব ভাল লাগছে যে শিবুদারা নিজেরাই কিন্তু আস্তে আস্তে দে আর কামিং আউট, দে আর ট্রাইং টু বি
লিটল লার্জার দ্যান লাইফ, একটা সিনেম্যাটিক কোয়ালিটিটা, সিনেম্যাটিক ভ্যালুটা বাড়ছে ওদের ছবিতে, উইচ ইজ আ গ্রেট সাইন, বিকজ ও অলমোস্ট পায়েড পাইপার অফ হ্যামলিনের মতো। অডিয়েন্সরা যদি সবাইকে আমরা ইঁদুর ভাবি, খুব খারাপ ভাবে বলছি এটা, শিবুদা যা দেখাচ্ছে তারা যাবেই দেখতে। ঠিক, একদমই তাই। তো শিবুদা যদি তার ক্রাফট আর and he's an extremely intelligent filmmaker, শিবুদা নন্দিয়াদি দুজনেই extremely intelligent filmmaker, ও যা ইচ্ছে করতে পারে, কালকে জওয়ানের মতো ছবি না বেরোতে পারে। তো সেইটা যদি ওরা একটু, if they are upgrading their game, it is a great thing, because ওদের এফেক্টটা কিন্তু খুব খারাপ হয়েছে। ওদের এফেক্ট হচ্ছে অন্য ফিল্ম মেকাররা যারা খুব লার্জার দ্যান লাইফ ফিল্মস করতো, তারা কিন্তু নিজেদের ইচ্ছে করে ডাউন সাইজ করে টিভি ড্রামা করার চেষ্টা করছে, অ্যান্ড দ্যাট ইজ টেরিবল ফর সিনেমা, টেরিবল। আফটার অল সিনেমা, ইটস সিনেমা আফটার অল। এটা আলাদা জগৎ। তুমি সেখানে একটা ঘরে বসে দুটো লোক কথা বলছে, কান্নাকাটি করছে, দ্যাটস নট দ্য রাইট মিডিয়াম ফর দ্যাট। মানে আমার এখানে একটা জিনিস মনে হয় প্রতিম, সেটা হলো গল্প। আমরা সিনেমা যখন দেখি, বা আমি ধরো এই যে তুমি যেরকম বললে অডিয়েন্সের শুতে নিজেকে মানে অডিয়েন্সের জায়গায় নিজেকে বসিয়ে দেখছো যে টু মেনি টাইম ডিসঅ্যাপয়েন্টেড, আমি নিজে হয়েছি সেটা। আমি তো নিজে একজন অডিয়েন্সও, আমি তো ফিল্ম মেকার শুধু নই বা পডকাস্টার শুধু নই, আমি তো অডিয়েন্সও। আমি নিজে অডিয়েন্স হিসেবে যখন সিনেমা দেখতে গেছি, আমি কিন্তু অনেকবার ডিসঅ্যাপয়েন্ট হচ্ছি, এবং মানে বিরাটভাবে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, এবং হতে হতে একটা পয়েন্টে আর হলে গিয়ে দেখবো না। এটা আমার যদি হতে পারে, তাহলে আমার মতো আরো অনেক মানুষের হয়েছে। তো এটা তো আমার মধ্যেই আছে, দর্শক তো আমার মধ্যেই আছে। সেখানেই যখন একটা সিনেমা, যে কোনো সিনেমা, সেখানে যদি গল্পটাকে কোথাও গিয়ে আমাকে দেখছি, বা এই গল্পটা তো সামহাও টাচ করছে আমাকে, আমার এই চরিত্রটার জন্য খারাপ লাগছে, আমি স্ক্রিন ভেদ করে আমি একটা ওয়ার্ল্ডের সঙ্গে নিজেকে কানেক্ট করে নিতে পারছি। কারেক্ট। শুধু স্ক্রিনে কিছু হয়ে যাচ্ছে সেটা নয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হচ্ছে না, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি। এবং আমিও নিজেও অনেক সময় দেখেছি যে যেই প্রেশারটার মধ্যে ফিল্ম মেকারদেরও কাজ করতে হয়, এটা একটা ভিশিয়াস সার্কেলের মতো হয়ে গেছে, যে দর্শক সিনেমা দেখতে যাচ্ছে না, তাই জন্য আমরা টাকা দেবো না। দর্শক বলছে ভালো ছবি তোমরা বানাচ্ছ না, তাই জন্য আমরা হলে যাবো না। তো এটা ইজ লাইক এ এন্ডলেস লুপ। একদম এর মধ্যে ঢুকে পড়েছে। এবং মানে আই থিঙ্ক বহুরূপী প্রচুর দিন শুট হয়েছিল, বিকজ দে নো ইট উইল বি সাকসেসফুল। একদম। তো ওরা এই লুপটার বাইরে আছে। ওই কনভিকশনটা খুব জরুরি। মানে আমার মনে হয় কনভিকশন শুধু না প্রতিম, আমার মনে হয় আমি একটা গল্প বলতে চাই, সেই গল্পটা লোকে শুনবে, এটা আমি কি করে ডিসাইড করব? সবচেয়ে আগে তো আমাকে এটা ডিসাইড করতে হবে, এই সিনেমাটা যদি হলে চলে, আমি কি যাব দেখতে? কারেক্ট, অ্যাবসলিউটলি। আমার কি ওই জিনিসটা হবে যে হ্যাঁ এই সিনেমা এই লোকজন দেখতে পাচ্ছি, এর ওরা ট্রেলার দেখলাম, বা এই সিনেমাটা আমি দেখতে যেতে পারি, এইটা যদি মনে না হয়, তাহলে আমি সিনেমাটা বানাবো কেন? একদম ইউ আর ইউর ফার্স্ট অডিয়েন্স। একদমই তাই। তো হোয়াট এভার আমার ধারণা, যে এতটা লো যখন হিট করেছে, সামথিং গুড উইল কাম আউট, আমার তাই মনে হয়। কারণ আমি সবসময় হোপফুলি থাকি, আমার পজিটিভ ভাবতেই ভালো লাগে। আমার মনে হয় যে একদম লো অব্দি যাওয়ার পরেই, ডার্কেস্ট বিফোর দ্য ডনই মনে হয়। তো দেখা যাক ফাইনালি কি দাঁড়ায়, দেখা যাক। হোপফুল, ফিঙ্গার্স ক্রসড, হোল বডি ক্রসড। আশা করি সত্যি অডিয়েন্স ওই ডিসঅ্যাপয়েন্টমেন্টের ঘোরটা যদি কাটিয়ে উঠতে পারে, যে বাংলা ছবিটাকে চান্স দেওয়া যায়, যে সেইটা খুব ইম্পর্টেন্ট। ভেতর থেকে সেটা আসতে হবে, আবার বাংলা ছবি দেখ ভালো হচ্ছে, এটা যদি একটা মানুষ আরেকটা মানুষকে বলে, তাহলেই জিনিসটা ভেতর থেকে আসতে হবে। জিনিসটা ফোর্স করে করে আমাদের বাংলা ছবির পাশে দাঁড়ান, কেন দাঁড়াবে? তাদের অনেক জায়গায় দাঁড়ানোর আছে। একদমই। তুমি যখন একটা স্ক্রিন প্লে লেখো, বা স্ক্রিন প্লে লেখার যখন প্রসেসটা শুরু করেছিলে প্রথম, একটা জিনিস আমি অনেক পডকাস্টে জিজ্ঞেস করি, কারণ আমার মনে হয় যত বেশি এই নিয়ে কথা হবে, তত বেশি মানুষের কাছে পৌঁছবে। মেবি একজন অ্যাসপায়ারিং স্টোরি টেলার, মেবি একজন অ্যাসপায়ারিং ফিল্ম মেকার, মেবি একজন কারেন্ট ফিল্ম মেকার যে যার জন্য এটা ওয়ার্ক করতে পারে। এটা হলো এই যে একটা কথা বারবার আমরা শুনি, যে অনেস্টি টুয়ার্ডস ইউর ক্রাফট।
অনেস্টি, তুমি নিজের প্রতি অনেস্ট থাকবে, এই নিয়ে অনেক কথা হয়। তোমাকে যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ অনেস্টি টু ইউ টুয়ার্ডস ইউর ক্রাফট, তাহলে তোমার কি উত্তর হবে? মানে সেটা স্ক্রিন প্লের ক্ষেত্রে, মানে গল্প লেখার ক্ষেত্রে বলছি। গল্প লেখার ক্ষেত্রে অনেস্টি রোজগার, মানে আমি আমার স্ক্রিন প্লে লেখার প্রসেসটাই আমি বলছি, সেটা তুমি দেখো অনেস্টিটা কোথায় আসছে। সেটা হচ্ছে আমার একটা বেসিক গল্প ভাবি, আর মোটামুটি শুরুটা জানি, কোথায় শেষ করতে চাই জানি। এবার আমি সেকশন বাই সেকশন আউটলাইন করা শুরু করি, যে প্রথম আধ ঘন্টায় মোটামুটি এই ঘটনাগুলো ঘটবে। এবার সেই আউটলাইনটা করার পরে এবার সেই সিনগুলো লিখতে শুরু করি। আমি কিন্তু পরের সিনগুলো মানে ভাবিও নি কী হবে। এবার আমি দেখি যে একটা পয়েন্ট অফ টাইমে দ্য ক্যারেক্টার্স আর আস্কিং মি যে আমি এটা করতে চাই। কারেক্ট, একদম ঠিক। এইখানেই অনেস্টিটা বেরোলো একদম। এটা ঋতুদার কাছেই শেখা। ঋতুদার সাথে বসে আমি একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, যেটা পরে জ্যেষ্ঠপুত্র হয়েছিল, অন্য নায়ক নাম ছিল। তো ঋতুদা বলেছিল, ঋতুদার এক্স্যাক্ট কোট ওয়াজ, ওরা আমাকে দিয়ে লিখিয়ে নেয়, ওরা হচ্ছে মানে চরিত্রগুলো আমাকে দিয়ে লিখিয়ে নেয়। তো আমি সেইটা যতক্ষণ না হচ্ছে আই ফিল দ্য স্ক্রিপ্ট ইজ নট ওয়ার্কিং। ক্যারেক্টার্স আর ডিম্যান্ডিং। তুমি হয়তো ভেবেছো যে এরপরে আমি একটা দারুণ অ্যাকশন সিন লিখবো, কিন্তু ক্যারেক্টার্স আর ডিম্যান্ডিং এখন একটা ক্যাফেতে বসে কাঁদবে। হ্যাঁ, তো আই হ্যাভ টু রাইট দ্যাট সিন। ঠিক। তো সেইটাই আই থিঙ্ক ইজ অনেস্টি। আমার মনে হয় সেটাই অনেস্টি। আমিও এক্স্যাক্টলি এটাই এখন আমার একটা জার্নি আছে স্ক্রিন প্লে রাইটিং এর। তো আমি প্রথমে যখন লিখতাম তখন আমার মনে হতো আমি স্ক্রিন প্লে রাইটিং এর যে গ্রামার, একদম শুরু দিকের কথা বলছি, সিট ফিল তখন খুব, এবং হ্যাঁ, এবং তখন তারপর বিভিন্ন লোক বিভিন্ন রকমের 8-বিট স্ট্রাকচার, 8-বিট ড্রামা, মানে কত রকম, সেভ দ্য ক্যাট, প্রচুর কিছু দেখেছি। ড্যান হারম্যানের একটা, হ্যাঁ, প্রচুর কিছু শিখে নিয়েছি, প্রচুর কিছু বুঝে নিয়েছি। কিন্তু একটা পয়েন্ট এসছে আমার লাইফে যেখানে আমি বুঝেছি যে এই প্রত্যেকটা জিনিস, যতগুলো ভালো সিনেমা আছে মেবি সেই সিনেমাগুলো এই ফর্মুলায় পড়েছে, কিন্তু সেই সিনেমাগুলো এই ফর্মুলা দিয়ে লেখা হয়নি, পরে ফর্মুলাটাই ফেলানো হয়েছে। রাইট, ব্যাপারটা এরকমই। আর আমার মনে হচ্ছে যে ওই তুমি যেটা বললে যে একটা ক্যারেক্টার বা একটা ঘটনা একটা সিনেমায় ঘটছে, আমি জানলাম না কিন্তু ঘটে গেল, এই পয়েন্টটাই ওই ট্রুথটাতে পৌঁছানো যাবে না। কারেক্ট, একদমই তাই। এবং আমি আশা করি যে অনেক বেশি ফিল্ম মেকার্স, অনেক বেশি স্ক্রিপ্ট রাইটার্স এই প্রসেস, এই যে মানে, এবং এটার মধ্যে একটা ব্যাপার আছে, হ্যাঁ, এটার মধ্যেও একটা নিজেকে মিথ্যে বলার জায়গা আছে। যে ধরো আমি জানলাম এটা, ধরো আমি একজন নবীন চিত্রনাট্যকার, আমি জানলাম যে এই ব্যাপারটা ঘটতে হয়, ঋতুদা বলেছেন যখন, তাহলে তো নিশ্চয়ই ঘটতে হয়। তাহলে আমি নিজেকেই বললাম ওই তো এইটা না ক্যারেক্টারটা ঘটালো, মানে এটা কিন্তু নিজেকে ভ্যালিডেট করার চেষ্টা, এটাও হয়। কিন্তু ফাইনালি আলটিমেটলি একটা পয়েন্ট বোধহয় আসে জীবনে, যেই পয়েন্টে ইউ আন্ডারস্ট্যান্ড যে আচ্ছা এটা না সত্যি। তো সেইটা অবধি পৌঁছালেই আমার মনে হয় একদম। আর তুমি তখন জিজ্ঞেস করেছিলে, আমি তখন মনে পড়ছিল না, কারণ আমি শুটিং নিয়ে ভাবছিলাম। বম্বেতে কিন্তু স্ক্রিপ্ট রাইটিং এর কালচারটা এখন খুব স্ট্রং, কলকাতায় কিন্তু সেটা এখনো নেই। বম্বেতে স্ক্রিপ্ট রাইটিং কালচারটা কিরকম? খুব স্ট্রং। মানে তুমি কিন্তু মানে ইট ইজ গিভেন যে ফার্স্ট, ওটা খুব মানে সুপারফিশিয়াল কথা বলবো, ইটস গিভেন যে সবাই ফাইনাল ড্রাফটে লেখে, মানে সবাই দে নো দ্য ফরম্যাট, নাম্বার 1। নাম্বার 2, তুমি যখন তাদের সাথে কমিউনিকেট করছো যে এই প্লট পয়েন্ট থেকে নেক্সট প্লট পয়েন্টে যাওয়ার আগে এখানটা একটু একটা পিঞ্চ লাগবে, তারা বুঝতে পারছে। আমি কলকাতায় যখনই কারোর সাথে কোলাবোরেট করার চেষ্টা করেছি, উই নট ইভেন অন দ্য সেম পেজ, বোঝাতেই পারছি না আমি। মানে স্ট্রাকচার তো একটা হিউজ পার্ট অফ আ স্ক্রিন প্লে, হিউজ পার্ট, স্টোরি একটা পার্ট আর স্ট্রাকচার একটা পার্ট। স্ট্রাকচারের মজাটাই তুমি যদি বুঝতে না পারো, যে সাহেব বিবি গুলামের যে এত লোকেদের ভালো লেগেছিল, কারণ স্ট্রাকচারের মজা আছে একদম। তো স্ট্রাকচারটাকে আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তো সেইটা একটু টেকনিক্যাল, স্ক্রিপ্ট রাইটিংও একটা টেকনিক্যাল জিনিস, ভেতর থেকে আসছে অনেক কিছুই, কিন্তু কিছু জিনিস তোমায় জানতে হবে। ওই ব্যালেন্সটাই হচ্ছে আসল। তো সেইটা মানে আমি পাল্প ফিকশন প্রথমবার দেখে বোধহয় আমি ডিসাইড করেছিলাম যে আমি সিনেমা বানাবো, যে একটা ক্যারেক্টার সিনেমার মাঝখানে মরে গেল, সে লাস্ট সিনে হাসতে হাসতে হেঁটে বেরিয়ে গেল, এটা কি হলো? আমি রাত্রি 3টে না 4টের সময় দেখেছিলাম, জাস্ট স্ক্রিনটা বন্ধ করে আমি ভাবছি এটা কি হলো। এই যে মজাটা, মানে এখনো বলছি আমার গুজ ফ্লেশ হচ্ছে, এই মজাটাই কিন্তু ফিল্ম মেকিং, এই মজাটাই স্ক্রিপ্ট রাইটিং।
এই মজাটা না নিতে পারলে জাস্ট একটা ওটিটির জন্য এরা লিখে দিলাম হ্যাঁ কটা সিন লাগবে, ইটস অনলি গোয়িং টু গো ডাউন হিল। মানে একটা কোথাও প্যাশনটা ভেতর থেকে বেরোতে হবে সেটা, এবং সেটা রাইটিংয়ে আমার মনে হয় আরেকটু বেশি তুমি যেটা বলার চেষ্টা ফোকাস করছো খুব দরকার। এটা একটা শেখা উচিত যে রাইটিংয়ের হয়তো কোর্স সেভাবে অত নয় লোকেরা, মানে রাইটিংটা এখনও ইজ দ্য লাস্ট থিং। মানে এটা আমি ওই বিনোদ চোপড়া ওটা জীবনে ভুলবো না, ওর একটা অ্যাওয়ার্ড ফাংশনে গেছে, সঙ্গে নিয়ে গেছে অভিজাত যোশী যে ওর সাথে স্ক্রিপ্ট লেখে, ঠিক আছে। তো ফার্স্ট রোয়ে ওর পাশে ডেভিড ধাওয়ান বলে স্টিকার মারা, ও গিয়ে বসেছে, আর অভিজাতের যে থার্ড না ফোর্থ রোয়ে আছে। तो डेविड धावन को बोले डेविड अभिजात बहुत अच्छा स्क्रिप्ट राइटिंग है, उसे यहाँ बैठने दे, तू पीछे चला जा। এইটা হচ্ছে এটা বিনোদ চোপড়া, এইটা হচ্ছে দ্য ওয়ে পিপল শুড লুক অ্যাট রাইটার্স। মানে এখানে হ্যাঁ নেক্সট মানে শুরু করে দাও, স্ক্রিপ্টই তো লেখা হয়নি এখনো, ও তোমার হয়ে যাবে, মানেটা কি ও তোমার হয়ে যাবে? এটা কিন্তু এখনো বাংলা ছবিতে মানে স্ক্রিপ্টটা হয়ে যাবে মানে মানে ইটস লাইক এ বাটন টিপবো চ্যাট জিপিটি হয়ে যাবে, দ্যাটস। তো এইটা একটা, আর একটা জিনিস হচ্ছে দ্য অডিশন কালচার। বম্বেতে লোকেরা সকালে উঠে নিয়ম করে 4টে থেকে 5টা অডিশন দেয়, ধরেই নয় পাবে না, কিন্তু ইটস আ পার্ট অফ দ্য রুটিন। তারা ওয়ার্কশপে রোজ যেরকম জিমটা হচ্ছে, জিমে গিয়ে বডি করাটা রুটিন, অ্যাট দ্য সেম টাইম 5টা করে 6টা করে গিয়ে অডিশন দেওয়া। আজকে আমি ওখানে 4টে অডিশন দিলাম, ওটাই ওর কাছে ট্রিপ। মানে অডিশন দেওয়া মানে কিন্তু নিজেকে ছোট করা নয়, যেটা কলকাতায় অনেকে ভাবে। কলকাতায় বেশিরভাগ লোক তাই ভাবে। আরেকটা জিনিসও ভাবে, সেটা হলো ধরো আমি এরকম একজনকে অডিশন করতে চেয়েছিলাম যার কাকা কোনো একটা সময় বোম্বেতে কাজ করতো, তাতে আমার কি, এবং সে তো কিছু করেনি, সে বলছে আমাকে অডিশন দিতে হবে। হ্যাঁ আমি বললাম আমি বুঝতেই পারলাম না ব্যাপারটা। এবং আমি কিন্তু জেনারেলি সমস্ত ক্ষেত্রে বড় অ্যাক্টরদের অডিশন দেওয়ার কথা বলি, তার একটা কারণ আছে, সেটা হলো সে ভালো অ্যাক্টর প্রমাণিত, আমার যে চরিত্রটা আছে সেই লাইনটা সে কিরকম ভাবে বলছে আমি দেখবো না। অ্যাবসলিউটলি বম্বেতে কিন্তু বড় বড় অ্যাক্টর অডিশন দেয়, সবাই দেয়। হ্যাঁ মানে এই হীরামান্ডির জন্য যে কত অ্যাক্টর অডিশন দিয়েছে মানে ভাবা যায় না। যাকে মিট করি হ্যাঁ मैंने भी गया था ऑडिशन देने হীরামান্ডি के लिए, প্রত্যেকে। আর বম্বেতে কাজ করতে গিয়ে যেটা আরেকটা বোধহয় আমি তোমাকে জিজ্ঞেস করবো কি বুঝলে, সেটা হলো ওয়ার্ক কালচারের ডিফারেন্সটা কি বুঝলে? আচ্ছা ওয়ার্ক কালচারটা খুব প্রফেশনাল, ভীষণ প্রফেশনাল। যেরকম 14 ঘন্টার মাথায় ম্যানেজার এসে বলে আভি অ্যাক্টর কো রিলিজ করনা হ্যাঁ, ওটাও যেরকম একটা প্রফেশনাল অ্যাসপেক্ট। অ্যাট দ্য সেম টাইম যত ওই 14 ঘন্টার প্রত্যেকটা মিনিট দে আর ইনটু ইট। আমি যেটা বলছিলাম যে এখানে একটা রিলাক্টেন্ট ব্যাপার আছে, ওখানে কিন্তু আমি ফিল করিনি। 73 ডেজেই everyone from the spot boy to the biggest production manager to everyone, action director, প্রত্যেকটা সেকেন্ড তোমায় ভ্যালু দিচ্ছে। they are bringing something on the table, they are not just there to fill up the numbers. সেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ ফাইনালি তোমার ছবি আসছে খুব শিগগিরই, সেইটা নিয়ে একটুখানি কথা বলি। যে যদি বলতে চাও, কারণ আমি যখন ফার্স্ট তুমি আমায় ফোন করেছিলে আমি ওয়াজ ভেরি ক্লিয়ার আই এম নট কামিং টু কেন বলতে চাই না, কেন বলতে চাইবো না। তুমি একটা ছবি বানিয়েছো, সেইটা নিয়ে কথা বলা যেমন তোমার জায়গা থেকে বলা ইচ্ছে থাকবে, আমারও তো একটা ছবি আসছে সেটা নিয়ে জানার ইচ্ছে থাকবে, সেখান থেকেই বলতে চাই। একদম ঠিক আছে। চালচিত্র কি, প্রথম কথা কি নিয়ে, কি বিষয়, এবং চালচিত্র কেন বানালে, এটা নিয়ে যদি তুমি কিছু বলতে চাও। আমি অনেক দিন ধরে না মানে আমার ছবিগুলোর মধ্যে ভীষণ একটা ফিমেল সেন্ট্রিক জায়গায় থেকে আমি শুরু করছিলাম এবং খুব ফিমেল সেন্ট্রিক ফিল্ম বানাচ্ছিলাম। তো আমার একটা খুব মনে হচ্ছে যে অনেক দিন হয়ে গেছে, আই ফেল্ট লাইক মেকিং সামথিং একটু টেস্টোস্টেরন ড্রিভেন। আর ওই যে তোমার আড্ডায় আগে বললাম যে একটা আমার প্রথম স্ক্রিপ্ট ছিল একটা সিরিয়াল কিলার নিয়ে, তো সেটা তো ভ্যানিশটার কোনোদিন বানানো হয়নি, কিন্তু ওই সিরিয়াল কিলার অন দ্য লুজ আর পুলিশ খুঁজছে বা ডিটেকটিভ খুঁজছে, এই ফরম্যাটটা অ্যাজ অ্যান অডিয়েন্স আমার ভীষণ ভালো লাগে। ঠিক অনেক ছবিতে মানে সে 7, জোডিয়াক, এগুলো আমার ভীষণ মানে অ্যাজ অ্যান অডিয়েন্স খুব ভালো লাগে। তো আমি সেই এক্সপিরিয়েন্সটা আমার বাঙালি অডিয়েন্সকে আমি দিতে চাই, যে আমি সেরাম ছবি
দেখিনি, মানে একটা সার্টেন টাইপের সৃজিত বানিয়েছে, একটা সার্টেন টাইপের হয়তো আরও হয়েছে, আমি এক্ষুনি অফ হ্যান্ড বলতে পারছি, নিশ্চয়ই অন্য ফিল্ম মেকাররাও বানিয়েছে সিরিয়াল কিলার অ্যান্ড খুনি নিয়ে ছবি, কিন্তু আমি যেটা বানিয়েছি এটা পুরোপুরি আমার ওয়ে অফ লুকিং অ্যাট দিস সাবজেক্ট। এবং কোথাও গিয়ে সেকেন্ড হাফে ছবিটা একটা ইন্টারোগেশন ড্রামা হয়ে যায়। আর ইন্টারোগেশন নিয়ে ছবিও আমি খুব একটা দেখিনি, তো আমি কোথাও গিয়ে লিখতে লিখতে ইট বিকেম সামথিং এলস অ্যান্ড ইট বিকেম আ নিউ অ্যানিমাল, নিউ বিস্ট অ্যাবসলিউটলি। তো সেইটা আমার মনে হয় অডিয়েন্সদের ভাল লাগবে যদি তারা দেখে। তো গল্প বলতে একটা পরপর খুন হচ্ছে, আর খুন করে মহিলাগুলোকে চালচিত্রর মতো একটা ফ্রেমে বেঁধে দিয়ে চলে যাচ্ছে খুনি। আচ্ছা, কেন করছে, কি করছে, এবং তার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। এবার যারা ইনভেস্টিগেট করছে, একটা গ্রুপ অফ 4 কপস, তাতে হেড হচ্ছে টোটা, জয়েন্ট সিপি ক্রাইম, এবং তার তলায় তার টিমে রয়েছে ডিসিপি নাসির রহমান, অনির্বাণ চক্রবর্তী। তার 6 মাসের মধ্যে রিটায়ারমেন্ট, বয়স্ক, খুব বিজ্ঞ মানুষ, কম কথা বলে, কোয়েট। একজন সবে জয়েন করেছে, শান্তনু মহেশ্বরী, একটা মারোয়ারি ছেলে, রিতেশ কুমার, সে আইআইটি IPS করে, ভীষণ ব্রাইট, কিন্তু কোনোদিন আর টিমের সাথে কাজ করেনি। তো হঠাৎ একটা টিমের সাথে কাজ করতে তার খুব অস্বস্তি হচ্ছে, এবং তার কালচারটাও আলাদা, একটা বাঙালি মেয়ের সাথে প্রেম করছে। আর 4th পুলিশটা হচ্ছে যে ইন্দ্রজিৎ, যে তার ফার্স্ট সিনেমার রোল, সে হচ্ছে আগে হাত দিয়ে কথা বলে, তারপরে মুখ দিয়ে কথা বলে, সে একটু মানে দ্য ফিজিক্যাল ব্রুট ফোর্স টাইপের। তো এই 4 জন মিলে ইনভেস্টিগেট করছে, এবং ইনভেস্টিগেট করতে করতে আমরা তাদের একটু করে ঝলক দেখছি, তাদের পার্সোনাল লাইফস, দ্য উইমেন ইন দেয়ার লাইফস, এবং তারপরে একটা পয়েন্ট অফ টাইমের পরে ইট জাস্ট বিকামস অ্যাবাউট ক্যাচিং দ্য গাই, অ্যান্ড তারপরে হু ডান ইট থেকে কোথাও একটা ওয়াই ডান ইট হয়ে যায়। আচ্ছা, অ্যান্ড অফকোর্স টুইস্ট আছে, এটা বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো। আমি খুব এক্সাইটেড, খুব ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবুদা করেছে। শুভ মুহূর্তের পর সানাইটাকে আমরা ফেরত এনেছি, শুভ মুহূর্তের সানাইটা খুব, হ্যাঁ, তো সানাইটা আমরা খুব ইন্টারেস্টিং ভাবে ইউজ করেছি, কেন বিয়ের একটা ব্যাপার আছে ছবিটায়, ম্যারেজ ইজ অ্যান ইম্পর্টেন্ট মোটিভ। তো ইন্টারেস্ট, খুব এক্সাইটেড, মানে আমি বানিয়ে ক্রিয়েশন প্রসেসটায় খুব আনন্দ পেয়েছি, সেটাই তো সবচেয়ে সেটা খুব ইম্পর্টেন্ট অফকোর্স। আর আশা করি যে লোকে দেখার পর, দেখো যে কোনো বাংলা ছবি ইফ ইট ওয়ার্কস, তার চেয়ে ভালো জিনিস কিছু হতে পারে না, ডেফিনেটলি। তো আমি আমার দর্শকদের বলবো যে চালচিত্র রিলিজ করছে, তারিখটা বলো, 20 ডিসেম্বর রিলিজ করছে অনেকগুলো ছবির সঙ্গে। বাকি ছবিগুলোকে যদি সময় দেন, এটাকেও দেবেন, কারণ থ্রিলার সব সময় ভাল লাগে দেখতে। আর ও যেভাবে বললো, মানে ও যা বলছে আমারই খুবই এক্সাইটিং লাগছে, বা এক্সাইটমেন্ট হচ্ছে দেখার জন্য ছবিটা। অবশ্যই দেখবো, আমি দেখে তোমায় জানাবো কিরকম লাগলো, আপনারাও দেখে নিশ্চয়ই জানাবেন কেমন লাগছে। তো আজকের আড্ডা খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ প্রদীপ, খুবই ভালো লাগলো, আমারও খুবই ভালো লাগলো তোমার সঙ্গে। খুবই একটা খুব ক্যান্ডিড আড্ডা হলো, মানে আমার যে এপিসোডগুলোর মধ্যে ক্যান্ডিডনেস থাকেই সব সময়, সেই জন্যই বোধহয় মানুষের আমার এপিসোডস ভালো লাগে। তুমিও বলছিলে তোমারও ভালো লাগে, তোমার সাথে আমার মানে আলাপই হয়েছে পডকাস্টের থ্রু, রাইট, মানে রনিদার আড্ডাটা, খরাজদার আড্ডাটা, মানে ওই লোকগুলোর সাথে কাজ করেছি, কিন্তু তাদের চিনলাম তোমার পডকাস্টে, রাইট। এবার সেটা মানে ওই রকম যে আড্ডাগুলো হয়ে যায়, সেটাতে তোমার সঙ্গে আড্ডাটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড হলো, সেটা হলো খুবই একটা বন্ধুত্বপূর্ণ আড্ডা হলো, মনে হলো যে তুমি আমার অনেক দিনের চেনা বন্ধু। সেম হিয়ার, একদমই তাই, একদমই তাই। তো সেটা খুব ভালো লাগলো আমার, আশা করি আপনাদেরও ভালো লেগেছে যে এরকম একটা আড্ডা আমরা তো সবসময় মারতে পারি না, সবার সঙ্গে এইরকম একটা অ্যাটমসফিয়ার হয় না, প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা এনার্জি হয়। আজকের এনার্জিটা ওয়াজ টোটালি ডিফারেন্ট, খুবই ভালো লাগলো প্রথম। থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর গিভিং মি। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বলি, দুটো জিনিস বলবো। একটা হলো চালচিত্র বলে একটি ছবি রিলিজ করছে 20 জানুয়ারি, সেটা অবশ্যই দেখতে যাবেন হলে। আপনারা গেলে যদি ভালো লাগে তাহলে বলবেন লোককে, যদি খারাপ লাগে তাও বলবেন, যদি মোটামুটি লাগে তাও বলবেন, যেটাই হোক হলে যাওয়াটা ইম্পর্টেন্ট। আমরা এই বাংলা সিনেমা নিয়ে অনেক কথা বললাম, হলে যাওয়াটা ইম্পর্টেন্ট। সো চালচিত্র রিলিজ করছে। আর যেটা আমি সবসময় শেষে বলি, সেটা হলো স্প্রেড নলেজ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।